আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুবই ভালো আছো। তোমরা যারা আমাদের এনইউসিসি স্পেশাল ক্রাশ কোর্সে ভর্তি হয়েছো, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা কথা বলবো বাংলা প্রথম পত্র নিয়ে। বাংলা প্রথম পত্রের গদ্য নিয়ে আজকে আমরা কথা বলবো। আশা করি আজকের ক্লাস থেকে উল্লেখযোগ্য পরিমাণ বিষয় তুমি পরীক্ষায় কমন পাবে। ৪ থেকে ৫ নম্বর তুমি কমন পাবে আমরা আশা করি। তো আমরা ক্লাসটা একটু শেয়ার করে দিই, যেহেতু আজকে ক্লাসটা আমাদের ফ্রি ক্লাস যাচ্ছে, সবাই দেখতে পাবে। সেই হিসাবে ক্লাসটা একটু শেয়ার করে আমরা ক্লাস শুরু করব। আজকের ক্লাসে আমরা কথা বলবো বাংলা প্রথম পত্র নিয়ে। বাংলা প্রথম পত্রের গদ্য নিয়ে। তোমরা জানো যে আমরা কিন্তু টোটাল ৫টা ক্লাস সাজিয়েছি বাংলা নিয়ে, যেখানে আমরা প্রথম পত্রের গদ্য একটা ক্লাসে দেখবো, পদ্য একটা ক্লাসে, নাটক উপন্যাস একটা ক্লাসে এবং ব্যাকরণ নিয়ে আমরা ২টা ক্লাস দেখব। তো আশা করি যে ঠিকঠাক শোনা যাচ্ছে। তো আমরা দেরি না করে ক্লাস শুরু করব, যেহেতু ক্লাস অনেক লং হবে, আমরা দ্রুত শুরু করব। তো প্রথমেই বলি, আজকের ক্লাসে আসলে আমরা যে লাইন ধরে ধরে পড়বো বিষয়টা এমন না। আমরা এতদিন পড়েছি লাইন ধরে ধরে, এখন আর আমাদের আসলে সেই সময় নেই। আজকে আমরা কি করব, আজকে জাস্ট গুরুত্বপূর্ণ অংশগুলো দেখিয়ে দিব, যে জিনিসগুলো তুমি রিভিশন দিবে। কিন্তু ক্লাসের সাথে আমরা এখন এমসিকিউ প্র্যাকটিস করব না, কারণ এমসিকিউ প্র্যাকটিস করার মতো এত দীর্ঘ সময় আমাদের হাতে নেই। আর ক্লাসে এভাবে ধরে ধরে এখন এমসিকিউ সলভ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমাদের যেটা করতে হবে, ক্লাসের যে অংশগুলো আমি দাগিয়ে দিব সেগুলো তো তুমি পড়বাই, এর পাশাপাশি তোমাদের পেইড ব্যাচে যারা আছে তোমাদেরকে এমসিকিউ এর পিডিএফ দেওয়া হবে। তোমরা প্রতিটা গল্প কবিতার ওই এমসিকিউ গুলো পড়লে আশা করি কমন পাবে। এর বাইরে তোমাকে মূল গল্পের যে অংশটুকু পড়তে বলবো এতটুকু তো তুমি পড়বাই। তো আমরা সিরিয়ালি শুরু করবো। আমরা প্রথমে পড়বো হচ্ছে অপরিচিতা দিয়ে। অপরিচিতার কোন অংশটুকু আমাদেরকে দেখতে হবে। তো আমরা জানি যে অপরিচিতা কে লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। তো প্রথমত রবীন্দ্রনাথ সম্পর্কে আমাদেরকে একটু দেখতে হবে, রবীন্দ্রনাথের কোন তথ্যগুলো আমাদের দরকার। সেই তথ্যগুলি শুধু মার্ক করবো, শুধু সেগুলোই মনে রাখবা। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা। তাহলে উনি কি ছিলেন? উনি কি ছিলেন? সার্থক ছোট গল্পের রচয়িতা। তাহলে উনি কিসের রচয়িতা ছিলেন? ছোট গল্পের রচয়িতা ছিলেন উনি। ছোট গল্পের রচয়িতা ছিলেন, এটা তাহলে পরীক্ষা আসার মতো প্রশ্ন, এটা এমসিকিউ এর জন্য আসতে পারে। তাহলে ছোট গল্পের রচয়িতাকে, ওই ছোট গল্পের প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তীতে যাই আমরা। বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী তাকে বলেন, এটা দরকার নেই, জাস্ট তিনি প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতা, এতটুকু দেখলেই আমাদের হচ্ছে। ভিখারিনী গল্প রচনার মধ্য দিয়ে ছোট গল্প লেখক হিসাবে তার আত্মপ্রকাশ ঘটে। কোন গল্প রচনার মধ্য দিয়ে? ভিখারিনী গল্প। কত বছর বয়সে? মাত্র 16 বছর বয়সে। তাহলে কোন তথ্যগুলো মনে রাখতে বললাম? প্রথমত, প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। এর পাশাপাশি তিনি মাত্র 16 বছর বয়সে কি করেন? ভিখারিনী গল্প রচনা করেন। আর এর মাধ্যমে কি ছোট গল্প লেখক হিসাবে তার আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকে জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত 64 বছরে অখণ্ড গল্পগুচ্ছ 95টি গল্প রচনা করেছেন। এটা আমাদের লাগতেছে না আপাতত। তার সর্বশেষ গল্পটির নাম মুসলমানের গল্প, এটা গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে তার সর্বশেষ গল্পের নাম কি? সর্বশেষ গল্পটির নাম হচ্ছে মুসলমানের গল্প। এছাড়াও কুষ্টিয়ার শিলাইদহে বসবাসকাল পর্ব রবীন্দ্র রচনার স্বর্ণযুগ ছিল। তাহলে স্বর্ণযুগ কখন ছিল? যখন কুষ্টিয়ার শিলাইদহে বাস করতেন উনি। কোথায়? কুষ্টিয়ার শিলাইদহে যখন বাস করতেন তখন ছিল ওনার ছোট গল্প রচনার স্বর্ণযুগ। তার রচিত উপন্যাসগুলোর মধ্যে উপন্যাসগুলো কি কি এটা আমাদের একটু দেখতে হবে। চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে ঘরে, শেষের কবিতা। শেষের কবিতাটা একটু মাথায় রাখতে হবে। শেষের কবিতা, দেখো নামের সাথে কবিতা আছে, বাট এটা কিন্তু কবিতা না, এটা কি? উপন্যাস। যোগাযোগ, এগুলো তার উপন্যাস। আর নাটকের মধ্যে আছে রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী ইত্যাদি। তাহলে এখান থেকে কোন তথ্যগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে? তিনি সার্থক ছোট গল্পের রচয়িতা। মাত্র 16 বছর বয়সে কি হয়? তার ভিখারিনী গল্প মাধ্যমে তিনি ছোট গল্প লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার সর্বশেষ গল্পের নাম হচ্ছে মুসলমানের গল্প। মুসলমানের গল্পের বানানটা একটু দেখতে হবে, দন্তনের সাথে কিন্তু দীর্ঘিকার হবে। অনেক সময় কিন্তু অপশনে রস্যই দীর্ঘ দুইটাই থাকে। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে শেষের কবিতা নামটা মনে রাখতে হবে। নামের সাথে কবিতা থাকলেও কি এটা আসলে একটা উপন্যাস। এর পাশাপাশি নাটকের মধ্যে আছে রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী ইত্যাদি। এবার আমরা পাঠ পরিচিতিতে যাব। পাঠ পরিচিতি অংশগুলো নিয়ে আমরা একটা ক্লাস নিয়েছি, দেখবা যেখানে সকল পাঠ পরিচিতি দেওয়া আছে। ওটার পিডিএফও কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। তো পাঠ পরিচিতি থেকে আমরা আশা করি একটা প্রশ্ন শিওর আসবে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। তো ওই ৩-৪ পেজের তথ্যগুলো তোমাদের অবশ্যই দেখে যাইতে হবে পরীক্ষার আগে। তো আমরা জানি যে অপরিচিতা প্রথম প্রকাশিত হয় প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক কোন পত্রিকায়? সবুজপত্র পত্রিকায়। কোন সংখ্যায়? কার্তিক সংখ্যায়। এই সালটা খুব একটা গুরুত্বপূর্ণ না, আমরা জাস্ট সংখ্যাটা মনে রাখি। এই যে প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্রনাথের গল্প সপ্তকে, আর পরে কি গল্পগুচ্ছ কোন খণ্ডে? গল্পগুচ্ছ তৃতীয় খণ্ড। গল্পগুচ্ছ তৃতীয় খণ্ড।
অপরিচিতা গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনী বর্ণিত হয়েছে তার নাম কল্যাণী। এত কিছু আমাদের এখন লাগতেছে না, এই অংশের মধ্যে বলতে গেলে আমাদের এতটুকু দেখলেই হবে। অপরিচিতা গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা? উত্তম পুরুষের জবানিতে লেখা। গল্পের কথক কে ছিল? গল্পের কথক ছিল অনুপম, যে 20 শতকের দ্বিতীয় দশকের যুদ্ধ সংলগ্ন সময়ে সেই বাঙালি যুবক, যে বিশ্ববিদ্যালয়ে উচ্চতর উপাধি অর্জন করেও ব্যক্তিত্ব রহিত। তো গল্পটির শীর্ষ মুহূর্ত কোনটা? এটা অনেক সময় পরীক্ষায় আসে, দেখো। তাই বিয়ে উপলক্ষে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননাকালে শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানের অসম্মতি গল্পটির শীর্ষ মুহূর্ত। এমসিকিউ কয়েকবার এসেছে যে অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত কোনটি? শীর্ষ মুহূর্ত কোনটি? শীর্ষ মুহূর্ত হচ্ছে যে শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতি। এতটুকু দেখলে এখান থেকে হচ্ছে। পরের অংশে যাই আমরা। এখানে কবিতা বলতেছি, এই গল্পের শেষ অংশে আসলে কি ধ্বনিত হয়েছে দেখো। কল্যাণীর শুভ্র আত্মপ্রকাশ প্রকাশ প্রকাশিত হয়েছে, পাশাপাশি ভবিষ্যতে নতুন নারীর আগমনের ইঙ্গিতে গল্পটি পরিসমাপ্ত। তাহলে গল্পটি পরিসমাপ্ত হয়েছে কিসে? নতুন নারীর আগমনে। এখানে দুইটা তথ্য মনে রাখতে বললাম, একটা হচ্ছে গল্পটির শীর্ষ মুহূর্ত কোনটি? শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতি, এটা হচ্ছে শীর্ষ মুহূর্ত। আর গল্পটি আসলে কিভাবে পরিসমাপ্ত হয়েছে? নতুন নারীর আগমনে গল্পটি পরিসমাপ্ত হয়েছে। এরপরে আমরা গল্পের যে অংশগুলো আসলে দরকার সেই অংশগুলো এক এক করে একটু দেখার চেষ্টা করব। তোমাদের আসলে যেহেতু ক্লাস বড় হচ্ছে, তোমরা জাস্ট দেখে যাও, পরবর্তীতে যার যা প্রশ্ন আছে তোমরা গ্রুপে করলে আমরা সেখান থেকে আসলে উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, এখন এগুলো দেখার আসলে সময় হবে না। আজ আমার বয়স 27 মাত্র, এই 27 বলতে কাকে বোঝানো হয়েছে? অনুপমকে। এইটাই প্রশ্ন ন্যাশনালে আসতে পারে। দেখো, ন্যাশনাল ইউনিভার্সিটি প্রশ্ন আসলে খুবই সহজ হবে, তো সেই হিসাবে সহজ তথ্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এখান থেকে আর যে তথ্যটা তোমার জন্য খুবই দরকার সেটা হচ্ছে, ছোটবেলায় বা ছেলেবেলায় সুন্দর চেহারার চেহারা রইয়া পণ্ডিত মশাই কি করতো? অনুপমকে কিসের সঙ্গে তুলনা করতো? শিমুল ফুল আর মাকাল ফলের সঙ্গে। তাহলে কি? শিমুল ফুল আর মাকাল ফলের সঙ্গে তুলনা করত। তাহলে কোন কোন তথ্য দেখতে পেলাম? একটা হচ্ছে 27 বছর বয়স কার? 27 বছর বয়স অনুপমের। আর তাকে কিসের সঙ্গে তুলনা করা হইতো, বা পণ্ডিত মশাই তাকে বিদ্রূপ করে কিসের সঙ্গে তুলনা করতো? শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করত। অনুপমের বাবার পেশা কি ছিল? ওকালতি। কি ছিল? ওকালতি। তিনি কি ছিলেন? তিনি প্রথম গরিব ছিলেন, পরে ওকালতি করে আসলে প্রচুর টাকা রোজগার করছিলেন, বাট উনি ভোগ করার মতো সময় পান নাই, কারণ কি? মরে গেছিল আর কি। যাই হোক, পরের অংশে যাই আমরা। এখান থেকে আমাদের যে তথ্যটা দেখতে হবে যে, আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। অন্নপূর্ণা বলতে কাকে বোঝায়? দেবী দুর্গাকে বোঝায়। তথ্যটা একটু মনে রাখো। তাহলে পরের অংশে যাই আমরা। আমার আসল অভিভাবক কি? আমার মামা। তাহলে অনুপমের আসল অভিভাবক কে? অনুপমের আসল অভিভাবক হচ্ছে মামা। আমরা কিন্তু প্রত্যেকটা লাইন রিভিশন দেব না, ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য প্রত্যেকটা লাইন এখন আমাদের রিভিশন দেওয়ার আসলে দরকার নেই। তাহলে অনুপমের আসল অভিভাবক কে? তার মামা। তিনি আমার চেয়ে বড় জোর কয় বছরের বড়? বছর 6 বড়। কত বছরের বড়? বছর 6 বড়। তিনি ফল্গুর বালির মতো। এই ফল্গুটা পরীক্ষা আসার মতো তথ্য। ফল্গু কি? ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলিলা নদী। আচ্ছা, ভালো করে লিখি আমরা। ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলিলা নদী। কি নদী? অন্তঃসলিলা। জাস্ট এই শব্দটা একটু মনে রাখলেই হবে। পরে যাই আমরা। মামা পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। তাহলে প্রধান এজেন্ট কে? মামা হচ্ছে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। তাহলে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট কে? তার মামা। তাহলে অনুপমের ভাগ্যের দেবতার প্রধান এজেন্ট কে? তার মামা। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করতো। তাহলে অনুপমের বন্ধুর নাম কি? বন্ধুর নাম হচ্ছে হরিশ, আর সে কোথায় কাজ করতো? সে কাজ করতো কানপুরে। তাহলে এখানে যে তথ্যটা দরকার সেটা হচ্ছে তার আসল অভিভাবক তার মামা, যার বয়স অনুপমের চেয়ে বছর 6 বড়। বয়সে সে, তাকে বলা হয়েছে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। এরপরে যে তথ্যটা আমাদের দরকার সেটা হচ্ছে অনুপমের বন্ধু হরিশ, সে আসলে কানপুরে কাজ করত। সেই কিন্তু মূলত আসলে কল্যাণীর খোঁজটা এনেছে। কিছুদিন পূর্বে এমএ পাস করিয়াছে। তাহলে অনুপম কি পাস করেছে? এমএ পাস করেছে, তার মানে মাস্টার্স শেষ হয়ে গেছে, বলতে গেলে একাডেমিক পড়াশোনা মোটামুটি শেষ। এই যে, হরিশ মানুষটা ছিল রসিক। হরিশ মানুষটা কি ছিল? রসিক। তাহলে রসিক কে ছিল?
রসিক ছিল হচ্ছে হরিশ। রসিক কে ছিল? রসিক ছিল হচ্ছে হরিশ। হরিশ আসর জামাইতে অদ্বিতীয়, তাহলে আসর জামাইতে অদ্বিতীয় কে? আসর জামাইতে অদ্বিতীয় হচ্ছে হরিশ। আসর জামাইতে অদ্বিতীয় কে? আসর জামাইতে অদ্বিতীয় হচ্ছে হরিশ। এই তথ্যগুলো তাহলে এখান থেকে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে অনুপম এমএ পাস করেছে, এই তথ্যটা মনে রাখতে হবে। এর পাশাপাশি হরিশ রসিক মানুষ ছিল, আসর জামাইতে অদ্বিতীয় ছিল কে? হরিশ। তিনটা তথ্য এখানে গুরুত্বপূর্ণ। তাই সর্বত্র তাহার খাতির, মামা তাহাকে পাইলে ছাড়িতে দেন না। আহ পরের অংশে যাই আমরা। এখানে যে তথ্যটা আমাদের সবচেয়ে মনে রাখতে হবে সেটা হচ্ছে উম আচ্ছা, তাহলে কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হয়েছিল? বেনু দাদা। কাকে? বেনু দাদা। কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হয়েছিল? কন্যাকে আশীর্বাদ করার জন্য পাঠানো হয়েছিল বেনু দাদা। বেনু দাদাকে, বেনু দাদা হচ্ছে পিসতুতো ভাই। কি ভাই? এখানে একটু বানানে একটু সমস্যা আছে, কি হবে? পিসতুতো ভাই। অনুপমের পিসতুতো ভাই হচ্ছে কি? বেনু দাদা। বেনু দাদা সম্পর্কে কি বলা হয়েছে দেখো। তাহার মতো রুচি আর দক্ষতার পরে আমি 16 আনা নির্ভর করিতে পারি। সে কি বলেছে? মন্দ নহে, খাঁটি সোনা বটে। তার ভাষাটা কি? অত্যন্ত আট। তাহলে ভাষা আট কার? বেনু দাদার ভাষা হচ্ছে অত্যন্ত আট। আর এর পাশাপাশি যেটা আমরা দেখেছিলাম যে রসিক মানুষকে ছিল হরিশ, আর কে আসর জামাইতে অদ্বিতীয় ছিল? হরিশ। আমরা যেখানে বলি কি, আমরা যেখানে বলি চমৎকার, সেখানে আসলে বেনু দাদা বলেন কি? চলন সই। সেখানে তিনি কি বলেন? চলন সই। কন্যার পিতাকে? শম্ভুনাথ বাবু। কন্যার পিতাকে? কন্যার পিতা শম্ভুনাথ বাবু। কন্যার পিতাকে? কন্যার পিতা শম্ভুনাথ বাবু। হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে বিবাহের কয়দিন পূর্বে তিনি দেখেন, বিবাহের মাত্র 3 দিন পূর্বে অনুপমকে তারা বা তিনি প্রথম সচককে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। বয়স তাহার 40-এর কিছু এপারে বা ওপারে। বয়স কত? 40-এর কিছু এপারে বা ওপারে। তাহলে বয়স কত দেখলাম? 40-এর কিছু এপারে বা ওপারে। কার বয়স এটা বলতো? শম্ভুনাথের বয়স 40-এর কিছু এপারে বা ওপারে। এই বর্ণনাটা মনে রাখো। চুল কাঁচা, গোপে পাক ধরতে আরম্ভ করেছে। তাহলে চুল কাঁচা আর গোপে পাক ধরতে আরম্ভ করা হয়েছে, কার কথা বলা হয়েছে? শম্ভুনাথের। সুপুরুষ বটে। সুপুরুষ বলতে তোমরা অনেকেই হয়তো পরীক্ষার হলে না পড়ে থাকলে অনুপম ভাববা। সুপুরুষ কিন্তু অনুপম না। সুপুরুষকে? সুপুরুষ হচ্ছে শম্ভুনাথ বাবু। তাহলে শম্ভুনাথ, সুপুরুষ কাকে বলা হয়েছে? শম্ভুনাথ বাবু। পরের তথ্যটা মনে রাখতে হবে যে ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো চেহারা। তাহলে ভিড়ের মধ্যে দেখলে সবার প্রথমে কার দিকে চোখ দেয়? সে হচ্ছে শম্ভুনাথ বাবু। আশা করি তোমরা আসলে বিষয়টা বুঝতেছো যে কি কি পড়তে হবে আমাদেরকে। আমি যে অংশগুলো দেখিয়ে যাচ্ছি এগুলো তোমাকে কি করতে হবে? অবশ্যই রিভিশন দিতে হবে। এই অংশগুলো বারবার রিভিশন দিলে আমরা আশা করি যে এই অংশগুলো থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন হবে। তো এই অংশগুলো তোমাকে অবশ্যই রিভিশন দিতে হবে। পরের অংশে যাই আমরা। কেননা তিনি বড়ই চুপচাপ। কেননা তিনি বড়ই চুপচাপ। চুপচাপ, এই চুপচাপ বলতে কার কথা বোঝানো হয়েছে? শম্ভুনাথ। তাহলে চুপচাপ কে ছিল? চুপচাপ ছিল হচ্ছে শম্ভুনাথ। উম এখানে দরকার নেই, আর কোনো তথ্য খুব একটা ইম্পর্টেন্ট নাই আমাদের। আমি নিজে এ সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনা কি স্থির হইলো। দেনা পাওনা মানে কি? দেনা পাওনা বলতে যৌতুকের পরিমাণ কতটুকু থাকবে, সোনার পরিমাণ কি থাকবে, এটাকে বলা হয়েছে দেনা পাওনা। মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটি প্রধান অংশ। তাহলে স্থূল অংশটা বলতে কি বোঝানো হয়েছে? স্থূল অংশ বলতে ওই দেনা পাওনা ঠিক হওয়া বা যৌতুকের পরিমাণ ঠিক হওয়াটাইকে কি বলা হয়েছে? স্থূল অংশ বলা হয়েছে। আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সংসারের প্রধান গর্বের সামগ্রী। তাহলে সংসারের গর্বের সামগ্রীকে মামাকে বলা হয়েছে কি? গর্বের সামগ্রী। মামাকে কি বলা হয়েছে? গর্বের সামগ্রী। পরের অংশে যাই আমরা। মামা বিয়ে বাড়িতে ঢুকে খুশি হন নাই, কারণ কি? আয়োজন কেমন ছিল? আয়োজন ছিল নিতান্ত মধ্যম রকমের। আয়োজন কেমন ছিল? উম, মধ্যম রকমের। তার বিনয়টা অজস্র নয়। তার বিনয়টা অজস্র নয়। কার বিনয়ের কথা বলা হয়েছে? শম্ভুনাথ। কার বিনয়ের কথা বলা হয়েছে? শম্ভুনাথের বিনয়ের কথা বলা হয়েছে। মুখে তো কথাই নাই, কোমরে চাদর বাঁধা, গলা ভাঙা, টাক পড়া, মিশ কালো এবং বিপুল শরীর, তার এক উকিল বন্ধু। তাহলে দেখো, এই যে
টাক পড়া মিশ কালো, এটা কিন্তু কার কথা বলা হয়েছে? শম্ভুনাথের উকিল বন্ধু। আমরা যখন শম্ভুনাথকে দেখেছিলাম, দেখো শম্ভুনাথের বন্দনার এখানে তোমাদেরকে আরেকবার মনে করাই দিই। দেখো সুন্দর করে কিন্তু বলা হয়েছিল যে চুল কাঁচা, গোপে পাক ধরতে আরম্ভ করেছে। শম্ভুনাথের কি ছিল? শম্ভুনাথের কিন্তু চুল কাঁচা ছিল, কিন্তু তার যে উকিল বন্ধুর কথা বলা হয়েছে তার কিন্তু কি, তার কিন্তু চুলই নেই, টাক পড়া মিশ কালো এবং বিপুল শরীর, মানে কি একটু মোটা গোটা টাইপের মানুষ, এই জন্য তাকে বিপুল শরীর বলা হয়েছে। পরের অংশে যাই আমরা। মামার একমাত্র লক্ষ্য কি ছিল? সেই কোনো মতে কারো কাছে ঠকিবেন না। এখানে আসলে খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নেই। এই যে কোষ্ঠী পাথর হচ্ছে, কোষ্ঠী পাথর সম্পর্কে একটু জেনে রাখো। এটা দিয়ে কি হয়? যে গহনার খাঁটিত্ব পরিমাপ করা হয়। গহনার কি খাঁটিত্ব পরিমাপ করা হয় এটা দিয়ে আসলে। এখানে আমাদের আসলে এমসিকিউ আসার মতো তেমন কিছু নাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য। আচ্ছা, কিছুক্ষণ পরে তিনি একখানা গামছায় বাঁধা গহনা আনিয়া তক্তপোশের উপর মেলিয়া ধরলেন। সমস্তই তাহার পিতামহীদের আমলের গহনা, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমনই মোটা তেমনি ভারী। মকরমুখো মোটা একখানা বালাই একটু চাপ দিয়া দেখাইলো, তাহা বাকিয়া যায়। মামা তখনই নোট বই গহনাগুলো ফর্দ টুকিয়া লইলেন। পাশে যাহা দেখানো হইলো তাহার কোনোটিই কম পড়ে, হিসাব করিয়া কম পড়ে না হবে, কারণ এটা না বাদ পড়ছে। হিসাব করিয়া দেখিলেন গহনা যে পরিমাণ দেওয়ার কথা, এগুলো কি সংখ্যায় দরে ভারে অনেক বেশি ছিল। গহনাগুলোর মধ্যে কি ছিল? এক জোড়া ইয়ারিং ছিল। কি ছিল? এক জোড়া ইয়ারিং। এই ইয়ারিং দিয়ে আসলে কি করা হয়েছিল? এই ইয়ারিং দিয়ে কিন্তু কল্যাণীকে আশীর্বাদ করা হয়েছিল। আর ইয়ারিংটা কি ছিল? ইহা বিলাতি মাল, ইহা বিলাতি মাল। এই ইহাতে কি সোনার ভাগ সামান্যই আছে, তাহলে বিলাতি মাল বলা হচ্ছে কোনটাকে? যে ইয়ারিং দিয়ে কল্যাণীকে আশীর্বাদ করা হয়েছিল তাকেই কিন্তু বিলাতি মাল বলা হয়েছে। কি হয়েছে? এই ইয়ারিং দিয়ে কি কন্যাকে তাহারা আশীর্বাদ করিয়াছিলেন। তাহলে কন্যাকে আশীর্বাদ করা হয়েছে যে ইয়ারিং দিয়ে, সেটাকে কি বলা হয়েছে? বিলাতি মাল বলা হয়েছে। পরের অংশে যাই আমরা। এখানে আমাদের আসলে এতটুকু অংশতে গুরুত্বপূর্ণ কিছু নাই, এখানে আমরা বাদ দিয়ে যাইতে পারি। এখানে আমাদের পরের অংশে যাই আমরা। এখানে দেখি উম এই যে ঠাট্টার সম্পর্ককে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। ঠাট্টার সম্পর্ককে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, উক্তিটি কার? উক্তিটা হচ্ছে শম্ভুনাথের। উক্তিটা হচ্ছে শম্ভুনাথের। দেখো আমাদের কিন্তু এখান থেকে কোনো রিটার্ন আসবে না, জ্ঞানমূলক প্রশ্ন অনুধাবন কিছুই আসবে না, এজন্য আমাদেরকে ডিটেলস এমন পড়ার দরকার নেই। যে অংশটুকু থেকে এমসিকিউ আসবে শুধু সেই তথ্যটুকু জানলেই আমাদের হচ্ছে। তাহলে ঠাট্টার সম্পর্ককে স্থায়ী করিবার ইচ্ছা আমার না, এটা কে বলেছে? এটা হচ্ছে শম্ভুনাথ বাবু বলেছে। পরের অংশে যাই আমরা। এখানে মোটামুটি লাগতেছে না, পরের পেজে যাই আমরা। বিবাহের চুক্তিভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করিব বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগলো। নালিশ শব্দটা ইম্পর্টেন্ট, এটা ফার্সি ভাষার শব্দ, এই তথ্যটা একটু মাথায় রাখো। নালিশ ফার্সি ভাষার শব্দ। তাহলে মামা কি 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 বিষয় নালিশ করতে চাচ্ছিল? একটা হচ্ছে বিবাহের চুক্তিভঙ্গ, আর একটা কি মানহানির দাবিতে। একটা হচ্ছে চুক্তিভঙ্গ আর একটা মানহানির দাবিতে। পরের অংশ। এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বেনু দাদার বাড়িতে গিয়ে তাকে অস্থির করিয়া তুলিতাম। তাহলে অনুপম বেনু দাদার বাড়িতে যাইতো কখন? সন্ধ্যাবেলায়। বেনু দাদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ। তাহলে বর্ণনার ভাষা সংকীর্ণ ছিল কার? বেনু দাদার। কার বর্ণনার ভাষা সংকীর্ণ ছিল? বেনু দাদার বর্ণনার ভাষা সংকীর্ণ ছিল। বর্ণনার ভাষা সংকীর্ণ ছিল কার? বেনু দাদার। বেনু দাদার বর্ণনার ভাষা সংকীর্ণ ছিল। আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল। আমার মন মানে কার মন? অনুপমের মন। কেন গেল? যখন শুনলো যে আসলে কোন কল্যাণী কি, কল্যাণী বিয়ে করতে রাজি হয়নি। কল্যাণী বিয়েতে রাজি হয়নি। বিয়েতে রাজি হয়নি। তাহলে অনুপমের মন পুলকের আবেশে ভরে গেল কখন? যখন আসলে কল্যাণী বিয়ে করতে রাজি হয়নি, তখন তার মন পুলকের আবেশে ভরে গেল। পরের অংশে যাই আমরা। এদিকে আমাদের খুব একটা লাগতেছে না এমসিকিউ এর জন্য। এই যে গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল, আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম। এই অংশ থেকে একবার গান, এই যে প্রশ্ন আসছে সেটা হচ্ছে শূন্য স্থান দিয়ে। তো এই লাইনটা একটু মনে রাখবে, এখান থেকে যেহেতু একবার প্রশ্ন আসছে সেটা একটু মনে রাখা ভালো আর কি। মানে এটা বিগত বছরে একবার প্রশ্ন আসছে। এখান থেকে আমাদের আপাতত কোনো অংশ লাগতেছে না। পরের অংশে যাই আমরা। এই যে
আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনে পড়িয়া রহিল। কি রহিল? ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনে পড়ে রইল। কি পড়ে রইল? ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা। যখন রেলগাড়িতে দেখেছিল, মানে ট্রেনে যখন দেখেছিল কল্যাণীকে, তখন তার বয়স কত চিন্তা করেছিল? যে 16 বা 17 হইবে। কত? 16 বা 17, এক্সাক্ট কিন্তু বলা নেই। যখন কল্যাণীকে দেখেছিল, তখন তো সে জানতো না ওটা কল্যাণী, বাট প্রথম তখন দেখে সে মনে করেছিল কি মেয়েটার বয়স 16 বা 17 হতে পারে। কত হতে পারে? 16 বা 17। পরের অংশে যাই আমরা। এই গল্প নিশ্চয়ই তারা কতবার শুনেছে? 20-25 বার। কতবার? 20-25 বার। কোন গল্প? কল্যাণী ওই যে তার বাচ্চাদের সাথে যে গল্প করতেছিল, সে বিষয়টাই বুঝাইছে আসলে। কল্যাণী যে বাচ্চাদের সাথে গল্প করতেছিল 2-3 জনের সাথে, সেটাই এখানে আসলে বোঝানো হয়েছে। কল্যাণী কি খাবার কিনেছিল? চানামুঠ কিনেছিল। এটাও একবার পরীক্ষায় এসেছে। কি খাবার কিনেছিল? চানামুঠ কিনেছিল। চানামুঠ কি খাবার? চানামুঠ কিনেছিল। মানুষের সঙ্গে দূরে দূরে থাকাই তার অভ্যাস। কার অভ্যাস? এটা হচ্ছে অনুপমের মায়ের। কার অভ্যাস? অনুপমের মায়ের। মানুষের সঙ্গে দূরে দূরে থাকার অভ্যাস কার? অনুপমের মায়ের। পরের অংশে যাই আমরা। তারপরের পেজে এই যে, তোমার বাবা, তিনি এখানকার ডাক্তার। তাহলে শম্ভুনাথের পেশা কি ছিল? ডাক্তার। শম্ভুনাথের পেশা কি ছিল? ডাক্তারি। শম্ভুনাথের পেশা কি ছিল? ডাক্তারি। তাহলে অনুপমের বাবার পেশা ছিল কিন্তু ওকালতি, আর শম্ভুনাথের পেশা ছিল ডাক্তারি। ওকে, পরের অংশে যাই আমরা। কল্যাণীর মাতৃ আজ্ঞা বলতে মাতৃভূমির প্রতি যে দায়বদ্ধতা, এটাকে বুঝাইছে। মাতৃভূমির প্রতি দায়বদ্ধতা। মাতৃভূমির প্রতি দায়বদ্ধতা। ওকে, দেখো, তখন আমার বয়স ছিল 23। তখন বলতে কখন? যখন ট্রেনে দেখা হয়েছিল। কি হয়েছিল? যখন ট্রেনে দেখা হয়েছিল। আর এই গল্প যখন লিখতেছে, এখন হয়েছে 27। তো এই যে তথ্যগুলো আমরা দেখলাম অপরিচিত থেকে, জাস্ট যে তথ্যগুলো দাগায় দিয়েছি, জাস্ট এই তথ্যগুলো একটু ভালো করে পড়ো। আর এমসিকিউ এর আমরা শীট দিব একটা, পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব। ওখানে পিডিএফ এ মোটামুটি কয়টার মতো এমসিকিউ আছে? মোটামুটি 98টার মতো এমসিকিউ আছে অপরিচিত থেকে, যেগুলো বিগত বছরগুলোতে এসেছে। আশা করি এই তথ্যগুলো দেখলেই হবে। দেখো, তোমরা যেটুকু পড়াচ্ছি, শুধু এতটুকু একটু পড়ার চেষ্টা করো, বিশ্বাস করো এইগুলোই আসবে। ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় কঠিন কিছু আসবে না, এই জিনিসগুলোই আসবে। হ্যাঁ, মেমোরাইজিং এরও পিডিএফ দিব। এগুলাই আসবে পরীক্ষায়, বুঝছো? তোমরা জাস্ট একটু যদি মানে মনোযোগ দিয়ে দেখো, আশা করি পরীক্ষার পরে হতাশ হবে না। এগুলোই আসবে, ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এগুলোই আসবে। এখানে তোমাকে ডিটেলস কিছু পড়ার দরকার নাই, কারণ এখন তো তোমাকে রিটার্ন নাই বা অনুধাবনমূলক এমসিকিউ নাই। তোমাকে এই তথ্যগুলো পড়লেই হবে। এখন আমরা যাবো বিলাসীতে। বিলাসীর কোন তথ্যগুলো দেখবো আমরা, একটু যাই। প্রথমত আমরা লেখক পরিচিতি সম্পর্কে একটু দেখি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম লাগতেছে না, মাতার নাম পিতার নাম এটা দেখে লাভ নাই। এই তথ্যটা মনে রাখতে পারি যে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক। তাহলে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক বলতে কাকে ইঙ্গিত করা হয়েছে? শরৎচন্দ্রকে। তাহলে সবচেয়ে জনপ্রিয়কে যদি এমসিকিউতে আসে, তাহলে কি ছিল? শরৎচন্দ্র। সঙ্গীতজ্ঞ হিসাবে খ্যাতি সূত্রে এক জমিদারের বন্ধু হয়েছিলেন তিনি। জীবিকার তাগিদে তিনি কি ছিলেন? বর্মা মুল্লুক বা বর্তমান মিয়ানমারে গেছিলেন। তার সাহিত্যের মৌল বৈশিষ্ট্য হচ্ছে মানবতা ও মানুষের প্রতি ভালোবাসা। তার সাহিত্যের মৌল বৈশিষ্ট্য হচ্ছে কি? মানবতা ও মানুষের প্রতি ভালোবাসা। তার সাহিত্যের মৌল বৈশিষ্ট্য হচ্ছে মানবতা ও মানুষের প্রতি ভালোবাসা। তার কি হিসাবে খ্যাতি ছিল বলতো? সঙ্গীতজ্ঞ হিসাবে খ্যাতি ছিল। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা, প্রথম মুদ্রিত কোনটা? কুন্তলিন পুরস্কার প্রাপ্ত। দেখো, পুরস্কার পাইছিল কি? কুন্তলিন। কোন লেখার কারণে? মন্দির। তাহলে প্রথম মুদ্রিত রচনা কি? মন্দির।
আর এই মন্দিরের জন্য কি পেয়েছিল, এই মন্দিরের জন্য কিন্তু এই কুন্তলীন পুরস্কার পেয়েছিল। তো তোমরা একটু মাথায় রাখবা, দুইটা যেন মিক্সড করে ফেলো না। তার প্রথম মুদ্রিত রচনা হচ্ছে মন্দির, আর এই মন্দিরের জন্যই কিন্তু তিনি কি পেয়েছিলেন, কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন। তার বিখ্যাত উপন্যাসগুলো একটু দেখে যাইতে হবে, দেবদাস, পল্লী সমাজ, চরিত্রহীন, শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনা ইত্যাদি, এগুলো দেখলেই হবে। এর পাশাপাশি আর যে তথ্য আছে, এত সাল আসলে আমাদের দরকার হচ্ছে না, এটা আমরা স্কিপ করতে পারি। পরে যাই আমরা পাঠ পরিচিতিতে। বিলাসী গল্পটি তার ছবি গল্প গ্রন্থ থেকে, ছবি যদিও বইতে দেওয়া নেই এজন্য দরকার নাই, আমরা এমনি লিখে রাখছি তথ্যটা কালেক্ট করে, তো দেখে রাখতে পারো, বাট এটা লেস ইম্পর্টেন্ট, শুধু এতটুকু মনে রাখলেই হবে। এটা ভারতী পত্রিকায় প্রকাশিত হয় 1325 বঙ্গাব্দের কোন সংখ্যায়, বৈশাখ সংখ্যায়। আমরা যখন অপরিচিতা দেখেছিলাম ওখানে কিন্তু আমরা দেখছি যে কার্তিক সংখ্যা, আর এটা কি বৈশাখ সংখ্যায়। ন্যাড়া নামের এক যুবকের জবানিতে বিবৃত হয়েছে এই গল্প। তাহলে গল্পের কথক কে? গল্পের কথক হচ্ছে ন্যাড়া। গল্পের কথক কে? গল্পের কথক হচ্ছে ন্যাড়া। পরের অংশে যাই আমরা। পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করতে যায়। কয় ক্রোশ পথ হেঁটে? 2 ক্রোশ পথ হেঁটে। আমি একা নয়, 10-12 জন, যাহাদের বাটি পল্লী গ্রামে, তাদের ছেলেদের শতকরা 80 জনকে এমন করিয়া বিদ্যা লাভ করিতে হয়। ইহাতে লাভের অঙ্কে শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়ে, লাভের অঙ্কে শূন্য পড়া মানে কি, ফলাফল অলাভজনক হওয়া। দেখো, 4 ক্রোশ মানে কি, 4 ক্রোশ মানে হওয়া উচিত ছিল 8 মাইল, কিন্তু 8 মাইল না হয়ে কি হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে। এখন দেখো, প্রথম বলেছে যে 2 ক্রোশ পথ হেঁটে বিদ্যা অর্জন করিতে যায়, তো যাওয়া 2 ক্রোশ আর আসা 2 ক্রোশ, তাহলে স্কুলে যাতায়াতের জন্য পথ কত ক্রোশ ছিল, 4 ক্রোশ। কত ক্রোশ ছিল টোটাল? যাতায়াত ছিল 4 ক্রোশ। তো 4 ক্রোশ মানে হিসাবে 8 মাইল হওয়া উচিত ছিল, বাট 8 মাইল না, তার বেশি। কারণ কি, যারা গ্রামে পড়াশোনা করেছে তোমরা জানো যে গ্রামের ক্ষেত্রে দেখা যায় যে বৃষ্টির সময় স্কুলে যাওয়া অনেক ডিফিকাল্ট হয়ে যায়, রাস্তাঘাটে কাদা থাকে, আবার ছাতা থাকে না গ্রামের ছেলেপেলেদের অভাবে। তাদের জন্য আসলে স্কুলে যাওয়াটা কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, দেখা যায় কোথাও একটু গাছের ছায়া দেখে দেখে তাদেরকে যাইতে হয়, যেন তাদের জন্য একটু আহ, অনেক দূর হয়ে যায়। এগুলো আমাদের রিটেন ক্লাসের জন্য দরকার আছে, এগুলো আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য দরকার নাই। আমরা যাই, মা সরস্বতী, সরস্বতী হচ্ছে হিন্দুদের বিদ্যার দেবী। কৃতবিদ্য বলতে হচ্ছে বিদ্যান। কৃতবিদ্যান শব্দের অর্থ মনে রাখবা, বিদ্যান। পরের অংশে যাই আমরা। কোন, যদি বলা হয় যে বিলাসী গল্পে কোন মহামারীর কথা বর্ণনা করা আছে, ম্যালেরিয়া। আর মাসি পিসি গল্পে কিন্তু কলেরার কথা বলা আছে, একটু মনে রাখো, একটু মনে রাখলে হবে। কোন ফল অপর্যাপ্ত ফলার কথা বলা আছে, বৈশি ফল অপর্যাপ্ত ফলিয়াছে। কোন ফল অপর্যাপ্ত ফলার কথা বলা আছে, বৈশি ফল। রম্বার কাদি মানে কি, কলার ছড়ার কথা বলছে, কলার কথা বলতেছে এখানে, কি কলা। হুমায়ুনের বাপের নাম জিজ্ঞাসা করলে কি লিখে দেয়, হুমায়ুনের বাপের নাম জিজ্ঞাসা করলে লিখে তগলুক খা। হুমায়ুনের বাপের নাম জিজ্ঞাসা করলে কি লিখে, তগলুক খা, কিন্তু হুমায়ুনের বাপের নাম কি হবে, বাবর। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো, থার্ড ক্লাস। থার্ড ক্লাস বলতে বর্তমান কোন শ্রেণী, অষ্টম শ্রেণী। আর যদি আমরা ফার্স্ট ক্লাসের কথা চিন্তা করি, ফার্স্ট ক্লাস বলতে বর্তমান দশম শ্রেণী, সেকেন্ড ক্লাস বলতে বর্তমান নবম শ্রেণী, আর থার্ড ক্লাস বলতে তো লেখাই আছে বর্তমান অষ্টম শ্রেণী। কবে যে সে প্রথম থার্ড ক্লাসে উঠিয়াছিল এই খবর আমরা কেউই জানিতাম না, সম্ভবত তাই এখানে ব্যঙ্গ করেছে, এত কিছু আমাদের দরকার নাই, কারণ এখানে আমাদের যেহেতু রিটেন নাই, আমাদের এত ডিটেলস তো দরকার নাই। তার কিসের বাগান ছিল, আম কাঁঠালের বাগান। কিসের বাগান ছিল, আম কাঁঠালের বাগান ছিল, আম কাঁঠালের বাগান ছিল। আর এই বাগান কত বিঘার ছিল বলো তো, 20-25 বিঘার। একটু পরে আমরা এই অংশটা দেখতে পাবো, কত বিঘার, 20-25 বিঘার। কত বিঘার ছিল, 20-25 বিঘা। আর তার মধ্যে একটা প্রকাণ্ড কি ছিল, পোড়াবাড়ি ছিল, আরেকটা কি ছিল, জ্ঞাতি খোরাক। খোরার কাজ কি ছিল, ভাইপোর নানাবিধ দুর্নাম রটনা। ভাইপোর নানাবিধ দুর্নাম রটনা করেই কি ছিল, খোড়ার কাজ ছিল। খোড়ার কাজ কি ছিল, যে ভাইপোর নানাবিধ দুর্নাম করা। এই উপরের আদালতের হুকুমে বলতে কি বোঝানো হয়েছে, স্রষ্টার নির্দেশে। কি বোঝানো হয়েছে, স্রষ্টার নির্দেশে। স্রষ্টার নির্দেশে কিভাবে, দেখা যাচ্ছে যে কেউ যখন মারা যাচ্ছে, মারা যাচ্ছে কিভাবে, স্রষ্টার যদি নির্দেশ না হয় তাহলে কি মারা যাইতে পারে কোনো মানুষ? তো যখন মৃত্যুঞ্জয় মারা গেল, মৃত্যুঞ্জয় মারা গেল, তো আসলে কেউ ছিল না ওই বংশের, ওই বংশের যেহেতু কেউ ছিল না, তখন স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে যে স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে ধন সম্পত্তির মালিক কে হয়ে গেল, ধন সম্পত্তির মালিক কিন্তু খোড়া হয়ে গেল। যারা পিডিএফ এর কথা বলছো, পিডিএফ
টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে দেখবা এখানে। টেলিগ্রাম গ্রুপের এই কমেন্টে না থাকলেও এর আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, ওখানে ইনশাল্লাহ দিয়ে দিব। আর যারা পেইড ব্যাচ আছে তোমাদের তো ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি এমসিকিউ এর লিংকও দিয়ে দেওয়া হবে, পিডিএফ। মৃত্যুঞ্জয়ের এ তথ্য এদিকে লাগতেছে না, এটা স্কিপ করতে পারি আমরা। এটাও লাগতেছে না। তাহলে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করতেছে কে? দেখো, মালো পাড়ার এক বুড়ো মালো তাহার চিকিৎসা করিয়া। তাহলে চিকিৎসা করতেছে কি? মালো পাড়ার এক বুড়ো মালো। চিকিৎসা করতেছে কি? বুড়ো মালো। আর সেবা করতেছে কি? বিলাসী। সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে যমের মুখ হইতে এ যাত্রা ফিরিয়ে আনিয়াছে। তাহলে এটা এক মনে রাখতে হবে কিন্তু, চিকিৎসা করেছে একজন আর সেবা করেছে আর একজন। চিকিৎসা কে করেছে? বিলাসীর বাবা হচ্ছে চিকিৎসা করেছে, যে মালো পাড়ার এক বুড়ো মালো চিকিৎসা করেছে। আর সেবা করেছে কি? বিলাসী। সেবা করেছে কি? বিলাসী। একদিন সন্ধ্যায়, তাহলে ন্যাড়া কখন দেখতে গেছিল মৃত্যুঞ্জয়কে? মৃত্যুঞ্জয়কে দেখতে গেছিল কখন? সন্ধ্যার সময় দেখতে গেছিল, সন্ধ্যার সময় দেখতে গেছিল। বিলাসীর এক্সাক্ট বয়সের কথা বলে না, বলা হয় না, বাট তার পরিশ্রম এমন হয়েছে যে তার বয়স আসলে কত এটা অনুমান করতে পারতেছে না, 18 কি 28 এটাও অনুমান করতে পারতেছে না। মৃত্যুঞ্জয় কতদিন শয্যাগত ছিল? প্রায় 1.5 মাস হইতে চলিল সে শয্যাগত। কতদিন শয্যাগত? প্রায় 1.5 মাস ধরে সে শয্যাগত। কতদিন অজ্ঞান ছিল? 10-15 দিন অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়েছিল। তাহলে অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়েছিল কয়দিন? 10-15 দিন। 1.5 মাস হচ্ছে শয্যাগত, আর অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়েছিল কয়দিন? 10-15 দিন। এই যে সে কত বড় গুরুভার বলতে কিন্তু বিলাসী যে মৃত্যুঞ্জয়কে সেবা করতেছে, বিলাসের সেবাব্রতিতাকে বোঝাচ্ছে কিন্তু, বিলাসীর সেবাব্রতী মনোভাবকে ইঙ্গিত করতেছে। দেখো, সে কত বড় সাহসের কাজ বলতে কি, অনেক সময় কিন্তু এরকম পরীক্ষা আসলে তোমরা অনেকে ভাববা যে সে কত বড় সাহসের কাজ বলতে মনে হয় ওই যে সাপ ধরাটাকে মনে হয় সাহসের কাজ বলেছে। কিন্তু সাহসের কাজ কিন্তু সাপ ধরা না। সাহসের কাজ কোনটা? এই যে পোড়া বাড়িতে মৃত্যুঞ্জয়ের যে সেবা করেছে, মৃত্যুঞ্জয়ের যে সেবা করার কথা সেটাই কিন্তু বলা হয়েছে সাহসের কাজ। মৃত্যুঞ্জয়ের সেবা করা পোড়া বাড়িতে একা একা, এটাই বুঝাইছে। যে বস্তুটা বলতে ওই মৃত্যুঞ্জয়ের বিলাসীর প্রতি যে ভালোবাসা সেটাকে ইঙ্গিত করা হয়েছে। বড় বড় আম গাছ এখানে লাগতেছে না, এই অংশটা আমরা স্কিপ করতে পারি। ন্যাড়ার আত্মীয়া কত বছর সংসার করেছে? 25 বছর। কত বছর? 25 বছর। 25 বছর সংসার করলেও কি স্বামী স্ত্রীর মধ্যে প্রকৃত ভালোবাসা আসলে জন্মায় নাই। যার কারণে দেখা যাচ্ছে যে তার স্বামী মারা গেলেও তার স্বামীর লাশের পাশে সে থাকতে পারে নাই। এগুলো থেকে আমাদের আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় এমসিকিউ আসার মতো এখানে নাই আপাতত। আমরা পরের দিকে যাই। দেখো, ন্যাড়া সহ কয়জন গেছিল? 10-12 জন। কয়জন? 10-12 জন। কোথায় গেছিল? মৃত্যুঞ্জয় আর বিলাসীকে বলা যায় মোটামুটি মারধর করার জন্যই তারা গেছিল। গ্রামের বদন দগ্ধ না হয়। এই গ্রামের বদন দগ্ধ না হওয়া মানে কি? এই মুখ যেন না পড়ে বা সম্মান নষ্ট না হয়। কি নষ্ট না হয়? সম্মান নষ্ট না হয়। এই মার্ক করা গুলো বলে মনে কইরো না যে তোমাকে মুখস্থ করতে হবে। তোমার যতটুকু মুখস্থ করতে হবে, আমি সবুজ কালি দিয়ে যেগুলো মার্ক করতেছি এগুলোই তোমার এমসিকিউ এর জন্য দরকার। এর বাইরে তোমার শেষ বেলা আর আসলে কিছু দেখার দরকার নেই। আর যদি সম্ভব হয় নিজে পড়ো, বাট এগুলো ইম্পর্টেন্ট না। যেগুলো ইম্পর্টেন্ট আমি দেখিয়ে দিচ্ছি। মৃত্যুঞ্জয়কে কয় মাসের রোগী বলা হয়েছে? 2.5 মাসের রোগী। কয় মাসের রোগী বলা হয়েছে? 2.5 মাসের রোগী বলা হয়েছে। 2.5 মাসের রোগী। কয় মাসের রোগী? 2.5 মাসের রোগী। প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ কোথায় গেছিল? কাশিতে গেছিল মনের দুঃখে। বাট কাশি হলেও কি সে আসলে মানে খারাপ কাজে জড়িত ছিল।
গ্রামের বারোয়ারি পূজা বাবদ কত টাকা দান করেছিল? 200 টাকা দান করেছিল। কে? ওই যে মহাশয় ছিল সে। কোন বঙ্গের কথা বলা আছে বিলাসী গল্পে? দক্ষিণবঙ্গের। এই লাইনটা থেকে শূন্যস্থান থেকে একবার প্রশ্ন আসতেছে, চরিত্রের বল, ধর্মের বল, সমাজের বল, আর বিদ্যাতেই দল। ন্যাড়া সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়েছে কেন? মশার কামড় সহ্য না করতে পেরে সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়েছে। কোথায়? কিসের কারণে? মশার কামড় সহ্য না করতে পেরে। একদিন দুপুরবেলা কি ক্রোশ দুই দূরের মালপাড়ার ভিতর দিয়ে যাওয়ার সময় সে মৃত্যুঞ্জয় আর বিলাসীর দেখা পায়। তো তখন দেখা যায় যে মৃত্যুঞ্জয় জাত সাপুড়ে হয়ে গেছে। এই তথ্যগুলো একটু মনে রাখবো। অনেক সময় সে দেখেছে কি ব্রাহ্মণের ছেলে মেথরানী বিবাহ করে মেথর হয়ে গেছে, আবার ব্রাহ্মণের ছেলেকে ইন্টার্স পাস করার পরে ডোমের মেয়ে বিবাহ করিয়া ডোম হইতে যাইতে দেখিয়াছে। আরো আছে কায়স্থের সন্তানকে কসাইয়ের মেয়ে বিবাহ করিয়া কসাই হইয়া যাইতে দেখিয়াছে। ছেলেবেলা হইতে কার দুইটা শখ ছিল? ন্যাড়ার। কয়টা জিনিসের প্রতি শখ ছিল? দুইটা। একটা হচ্ছে কি, একটা হচ্ছে গোখরা সাপ ধরিয়া পোষা, একটা হচ্ছে গোখরা সাপ ধরিয়া পোষা, আর কি ছিল? মন্ত্র সিদ্ধ হওয়া। একটা হচ্ছে কি গোখরা সাপ ধরিয়া পোষা, আর একটা হচ্ছে মন্ত্র সিদ্ধ কাজ। দেখো, শক্ত কাজ, শক্ত কাজ বলা হয়েছে কিন্তু সাপ ধরাকে, সাপ ধরা। কিন্তু সাহসের কাজ বলা হয়েছে কিন্তু মৃত্যুঞ্জয়, যে বিলাসী যে মৃত্যুঞ্জয়কে সেবা করেছে সেটাকে। ন্যাড়া একজন গুণী লোক বটে, তাহলে গুণী লোক বলা হয়েছে কাকে? ন্যাড়া। কাকে বলা হয়েছে? ন্যাড়াকে। সাপুড়িদের সবচেয়ে লাভের ব্যবসা, সাপুড়িদের সবচেয়ে লাভের ব্যবসা কোনটা ছিল? শিকড় বিক্রি করা, যেটা একটা ভন্ডামি ছিল, শিকড় বিক্রি করা। এখানে আপাতত লাগতেছে না। কোথায় গেছিল? কোষ দেড়েক দূরে গোয়ালার বাড়িতে সাপ ধরতে গেছিল। ক্রোশ দেড়েক দুয়ে গোয়ালার বাড়িতে সাপ ধরতে গিয়েছিল। মিনিট দশেকের মধ্যে, কত মিনিটের মধ্যে? মিনিট দশেকের মধ্যে একটা কি সাপ কামড় দিছিল? খরিশ গোখরা। খরিশ গোখরা কামড় দিছিল কিন্তু। কয়দিন বেঁচে ছিল? 7 দিন। কতদিন বেঁচে ছিল বিলাসী মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর? 7 দিন বেঁচে ছিল। কতদিন? 7 দিন। যাই হোক, এটা ছিল বিলাসী। এবার যাবো আমরা মাসি পিসি। আমরা যে অংশটুকু দেখতেছি শুধু তোমরা এই অংশটুকু রিভিশন দাও। আশা করি এই অংশটুকু রিভিশন দিলেই তোমাদের আলহামদুলিল্লাহ পরীক্ষা কেমন আসবে আশাবাদী আমরা। ওকে। আচ্ছা, এবার আমরা যাব মাসি পিসিতে। এবার আমরা যাব মাসি পিসিতে। কোথায় যাব? মাসি পিসি। মানিক বন্দ্যোপাধ্যায়। মাসি পিসি কার? মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন কোথায়? তার হচ্ছে জন্মগ্রহণ করেন সাঁওতাল পরগনার দুমকায়। কিন্তু তার পৈতৃক নিবাসটা একটু মনে রাখতে হবে, ঢাকার বিক্রমপুরে। কোথায়? ঢাকার বিক্রমপুরে তার পৈতৃক নিবাস। তার পিতামাতার নাম মুখস্থ করার দরকার নেই। পিতৃপ্রদত্ত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, আর তার ডাক নাম মানিক। এটা তো হলোই। তিনি কত বছর বেঁচে ছিলেন? 48 বছর। কত বছর? 48 বছর বেঁচে ছিলেন তিনি। 48 বছর বেঁচে ছিলেন। কত বছর? 48। কলকাতার প্রেসিডেন্সি কলেজে বিএসসি পড়ার সময় মাত্র কত বছর বয়সে? মাত্র 20 বছর বয়সে। কত বছর বয়সে? 20 বছর বয়সে বন্ধুদের সঙ্গে বাজি ধরে তিনি প্রথম অতসী মামি, তার প্রথম গল্প কোনটা? তার প্রথম গল্প অতসী মামি লিখে তিনি খ্যাতি অর্জন করেন। তাহলে তিনি খ্যাতি অর্জন করেন কোনটা লিখে? অতসী মামি লিখে। কত বছর বয়সে? মাত্র 20 বছর বয়সে। কত বছর বয়সে? 20 বছর। এখান থেকে যে তথ্যগুলো মনে রাখবা, তার পৈতৃক নিবাস বিক্রমপুরে, ঢাকার বিক্রমপুরে। পিতৃপ্রদত্ত নাম, কত বছর বেঁচে ছিল, বন্ধুদের সঙ্গে বাজি ধরে কত বছর বয়সে অতসী মামি লিখেছিলেন? 20 বছর বয়সে। আর তার প্রথম গল্প হচ্ছে অতসী মামি। তার প্রায় 48টা গল্প আছে, এত কিছু দরকার নাই। তাকে বলা হয় সমাজ বাস্তবতার শিল্পী। সমাজ বাস্তবতার শিল্পী বলা হয় তাকে। সমাজ বাস্তবতার শিল্পী বলা হয় তাকে। সমাজ বাস্তবতার শিল্পী। তার উপন্যাসগুলোর নাম একটু মনে রাখতে হবে। তার উপন্যাসের মধ্যে আছে জননী, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, চিহ্ন ইত্যাদি। তার ছোট গল্পের মধ্যে আছে প্রাগৈতিহাসিক, সরীসৃপ, সমুদ্রের স্বাদ। এই সবগুলো ছোট গল্প আমি পড়েছি। এটা আমার সেমিস্টারের মধ্যে ছিল, বুঝছো, গত সেমিস্টারে
কত না, এখান থেকে 2 সেমিস্টার আগে সবগুলো গল্প পড়েছি, খুবই চমৎকার গল্প। যাই হোক, মাসি পিসির পাঠ পরিচিতিটা দেখতে হবে। এটা প্রকাশিত হয় কলকাতার পূর্বাশা পত্রিকায়। কোন সংখ্যায়? 17 সংখ্যায়। কোন সংখ্যায়? 17 সংখ্যায়। আর এটি পরে সংকলিত হয় পরিস্থিতি নামক গল্প গ্রন্থে। কোন গল্প গ্রন্থে? পরিস্থিতি। আর এটা প্রকাশিত হয়েছে ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলী পঞ্চম খণ্ড থেকে। কোন খণ্ড? পঞ্চম খণ্ড। পঞ্চম খণ্ড। এই গল্পের নায়িকা কে ছিল? আল্লাদি। এই তথ্যগুলো যেগুলো মার্ক করা, এগুলো গুচ্ছের জন্য, গুচ্ছ বা অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য দরকার ছিল, ন্যাশনালের জন্য আমাদের সব দরকার না, বাট তবুও মার্ক করা গুলো তোমরা একবার দেখতে পারো। ভাটা, এটা একটা দেশি ভাষার শব্দ। ভাটা হচ্ছে দেশি ভাষার শব্দ। পুল ফার্সি ভাষার শব্দ। পুল কিসের তৈরি ছিল? কনক্রিটের তৈরি ছিল। পুল কিসের তৈরি ছিল? কনক্রিটের তৈরি ছিল। একজনের বয়স হয়েছে আধা পাকা চুল রোগা শরীর, এটা কি? বুড়ো রহমান। এটা কে? বুড়ো রহমান। আর মাঝ বয়সী বেটে জোয়ান, এই জোয়ান ফার্সি ভাষার শব্দ। মাথায় কদম ছাটা রুক্ষ চুল, তাহলে মাথায় কদম ছাটা রুক্ষ চুল কার? এটা হচ্ছে কৈলেশ। কৈলেশ। বা একই গল্পে আবার কোথাও কোথাও কৈলাস লেখা আছে। ওকে, তাহলে মাথায় কদম ছাটা রুক্ষ চুল কার? কৈলাসের। আর আধা পাকা চুল রোগা শরীর কার? বুড়ো রহমানের। বুড়ো রহমানের। এই যে মাঝখানে গুটি সুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটা বউ, অল্প বয়সী বউ বলতে আল্লাদিকে বোঝানো হয়েছে। অল্প বয়সী বউ কে? অল্প বয়সী বউ হচ্ছে আল্লাদি। আট ষাট থমথমে গড়ন গোলগাল মুখ, কার কথা বলা হয়েছে? আল্লাদির কথা। কার কথা? আল্লাদি। কার কথা? আল্লাদির কথা বলা হয়েছে। বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল কে? কৈলেশ। বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল। কে বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল? কৈলেশ। মাসি পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝংকার আছে। পরের অংশে যাই আমরা। এখানেও লাগতেছে না। পরেরটা যাই। এই বেমক্কা শব্দের অর্থটা অসঙ্গত, এটা পরীক্ষায় আসে অনেক সময়, শব্দের অর্থটা দেখে রাখতে হবে। চায়ের দোকান কোথায়? চায়ের দোকান হচ্ছে পুলের কাছে চায়ের দোকান। চায়ের দোকান কোথায়? চায়ের দোকান কিন্তু পুলের কাছে। চায়ের দোকান কোথায়? পুলের কাছেই। তারপর জোর হারিয়ে বলে কি? ওসব একরকম ছেড়ে দিয়েছে, এখানে লাগবে না। মাসি পিসি জগুকে কি বিক্রি করে খাওয়াইছিল? ছাগল বিক্রি করে। কি বিক্রি করে? ছাগল বিক্রি করে খাওয়াইছিল। ছাগল বিক্রি করে খাওয়াইছিল। বুড়ো রহমানের মেয়ে কিন্তু মারা গেছিল। তার মেয়েটা শ্বশুর বাড়িতে মরেছে অল্প দিন আগে। কার মেয়েটা? কার মেয়েটা মরেছে? হচ্ছে বুড়ো রহমানের। কার মেয়েটা? বুড়ো রহমানের মেয়েটা। কার মেয়েটা? বুড়ো রহমানের মেয়েটা বললাম মরেছে শ্বশুর বাড়িতে। আল্লাদির ফ্যাকাশে মুখে, তারই মুখের ছাপ পাই বুড়ো রহমান। কার? তার ওই যে মেয়ে মারা গেছে তার। এদিকে মহামারীর একটা রোগ, রোগটার নাম কি? কলেরা। সে রোগে কি হয়েছে? তার বউ আর তার ছেলেটা নিঃশেষ হয়ে গেছে। তার বউ মানে কি? আল্লাদির মা আর ভাই। আল্লাদির মা ও ভাই মারা গেছে কিসে? এই মহামারীর একটা রোগ, কলেরায় মারা গেছে। মাসি পিসি তাদের রোজগার করতো কিভাবে? ধান ভেনে, কাঁথা সেলাই করে, ডালের বড়ি বেচে, হোগলা গেতে, শাক পাতা ফলমূল ডাটা কুড়িয়ে। এদিকে লাগবে না। বাজার ফার্সি ভাষার শব্দ, দাম গ্রিক ভাষার শব্দ, রোজগার ফার্সি ভাষার শব্দ। পিসি এ বাড়ির মেয়ে, এ তার বাপের বাড়ি। মাসি উড়ে এসে জুড়ে বসেছে, তাহলে উড়ে এসে জুড়ে বসেছে কে? মাসি হচ্ছে উড়ে এসে জুড়ে বসেছে। উড়ে এসে জুড়ে বসেছে কে? মাসি। মুক্তে শব্দের অর্থ বিনামূল্যে। জমি জমাটুকু মিশ্র শব্দ, ফার্সি প্লাস আরবি দুইটা মিলে। পাশুটে শব্দের অর্থ ফ্যাকাশে।
এই অংশটুকু থেকে প্রশ্ন আসার মতো। কয় মাসে পড়লো? 4 মাসে। দেখো পিসি বলে ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়, জানিস আল্লাদি? তোর পিসে ছিল যোগুর মতো, তাহলে যোগুর মতো কি ছিল? তার পিসে। খোকাটা কোলে আসতে আসতে কি হয়ে গেল? মানুষটা চুপি চুপি এসে এটা ওটা খায়, উঠতে বলি তো উঠে, বসতে বলি তো বসে। মাসি বলে তোর মেশো ঠিক ছিল, শাশুড়ি ননদ ছিল বাঘ। তাহলে কার শাশুড়ি ননদ বাঘ ছিল? মাসির শাশুড়ি ননদ বাঘ ছিল। কার শাশুড়ি ননদ বাঘ ছিল? মাসির শাশুড়ি ননদ বাঘ ছিল। নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে, কার কথা বলা হয়েছে? আল্লাদি। কার নিজেকে ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে? আল্লাদির নিজেকে ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। মাসি পিসিকে পাগল করে তুলেছে কে? গোকুল। মাসি পিসিকে পাগল করে তুলেছে কে? মাসি পিসিকে পাগল করে তুলেছে গোকুল। মাসি পিসিকে পাগল করে তুলেছে গোকুল। ব্যঞ্জন বলতে রান্না করা তরকারি বোঝায়, রান্না করা তরকারি। এটা রিসেন্ট একটা পরীক্ষায় এসেছে যদিও, তাও দেখে রাখবা। বাইরে থেকে হাঁক আসে কার? কানাই চৌকিদারের। সরকার বাবুর সঙ্গে বাজারের তেলা না, এখানে তোলা হবে। বাজারের তোলা নিয়ে ঝগড়া হয়েছে। তোলা বলতে বাজারের কট টাইপ জিনিসপত্র বোঝায়। শুক্লপক্ষের একাদশীর উপোস করেছে তারা। তাহলে মাসি পিসি কিসের উপোস করেছিল? শুক্লপক্ষের একাদশীর। কানাইয়ের সঙ্গে গোকুলের কয়জন পেয়াদা এসেছিল? 3জন পেয়াদা। পেয়াদা ফার্সি ভাষার শব্দ। যে 3জন পেয়াদা এসেছিল মাসি পিসি তাদের চিনতে পারে, মাথায় লাল পাগড়ি একটা লোকটা তাদের অচেনা। তাহলে কয়জন হলো? 4জন হলো। কাঁঠাল গাছের ছায়ায় কয়জন লোকে ছিল বা ঘুপটি মেরেছিল? 3-4জন। কয়জন ঘুপটি মেরেছিল? 3-4জন। ওরা যে গায়ের, এটা লাগতেছে না, পরের অংশে যাই আমরা। দেখো মাসি কি নিয়ে আসে? মাসি নিয়ে আসে হচ্ছে বটি। আর পিসির হাতে দেখা যায় কি? পিসির হাতে দেখা যায় হচ্ছে রামদার মতো মস্ত্র একটা কাটারি। কাটারি কি? কাটবার যন্ত্র। কাটবার যন্ত্র বা কোন একটা পরীক্ষায় দেখো অপশনে ডিরেক্ট দায়ী ছিল। তাহলে মাসি নিয়ে আসে বটি, আর পিসি কি নিয়ে আসে? কাটারি। পিসি কি নিয়ে আসে? কাটারি। এগুলো আর লাগতেছে না। এই যে আল্লাদির বাপের আমলের, আল্লাদির বাপের আমলের গরুটা নেই, গামলাটা আছে। কি আছে? আল্লাদির বাপের আমলের গরুটা নেই, গামলাটা আছে। এটা ছিল হচ্ছে মাসি পিসি। এখন আমরা যাব আমার পথ। এখন আমরা কোনটায় যাব? আমার পথ। এখন আমরা যাব হচ্ছে আমার পথ। এখন আমরা দেখব আমার পথ। আচ্ছা, পেইড ব্যাচের টেলিগ্রাম গ্রুপ এখনো খোলা হয় নাই। টেলিগ্রাম গ্রুপ দ্রুতই আজকালকার মধ্যে, আজকেই ইনশাল্লাহ খোলা হয়ে যাবে, তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে পেইড ব্যাচের যারা আছে। দেখো এখন শেষ সময় কিন্তু লাইন বাই লাইন ধরে পড়ার কিছু না। আমি বারবার যেটা বলতেছি, তোমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করো। তোমাদেরকে কি কি করতে হবে? জাস্ট গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে যাইতে হবে। আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির প্রশ্ন কিন্তু খুব কঠিন হবে না। এখানে মোটামুটি বাংলার যে 20টা প্রশ্ন থাকবে, মোটামুটি প্রচুর পরিমাণে স্টুডেন্ট থাকবে যারা কিন্তু 20-এ 20 আসলে সহজে উত্তর করতে পারবে। তো এটার জন্য কি করতে হবে? তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। তোমরা যত বেশি প্র্যাকটিস করবা ততই ভালো করতে পারবা। কারণ ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এখানে তোমার আটকানোর মতো ভর্তি পরীক্ষা না। এখানে তুমি খুব সহজেই চান্স পাবে, এখানে একটু পড়লেই তুমি চান্স পাবে। এখন আমরা যাব আমার পথ। আমার পথ। মানে কাজী নজরুল ইসলাম সম্পর্কে বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করেন, জন্ম সালটা একটু মনে রাখতে পারো, 1899-তে। 1899 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। সত্য প্রকাশের দুরন্ত সাহস নিয়ে নজরুল আমৃত্যু সকল অন্যায় ও শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, প্রতিবাদী ছিলেন। বাংলা সাহিত্যে তাকে বিদ্রোহী কবি বলা হয়, তাকে প্রেমের কবিও বলা হয়। একই সঙ্গে কমল দরদী মন নিয়ে, এটা লাগতেছে না। তিনি বাঙালি পল্টনে যোগ দেন কত সালে? এটা দরকার। 1917 খ্রিস্টাব্দে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান করেন। তাহলে সেনাবাহিনীতে যোগদান করেন কত সালে? 1917 সালে। 1917 সালে। কত বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন? 43 বছর বয়সে। কত বছর বয়সে? 43 বছর বয়সে। 43 বছর বয়সে। তাকে কোথায় কবর দেওয়া আছে? ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে, যেখানে কিন্তু শহীদ ওসমান হাদিরও কবর দেওয়া আছে। তার গল্প গ্রন্থের মধ্যে, তার রচিত উপন্যাসের মধ্যে, প্রবন্ধ গ্রন্থের মধ্যে যেগুলো আছে এগুলো খুবই দরকার, দেখতে হবে, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তার উপন্যাসের মধ্যে যদি আমরা চিন্তা করি, উপন্যাসের মধ্যে কিন্তু বাঁধনহারা আছে, মৃত্যু ক্ষুধা আছে, কুহেলিকা আছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গল্প গ্রন্থের মধ্যে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা এগুলো উল্লেখযোগ্য। প্রবন্ধ গ্রন্থের মধ্যে যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি এগুলো উল্লেখযোগ্য। তিনি মারা যান 1976-এ।
ছিয়াত্তর খ্রিস্টাব্দে। পাঠ পরিচিতি যাই আমরা। আমার পথ প্রবন্ধটি রুদ্রমঙ্গল থেকে সংকলিত হয়েছে। কি থেকে? রুদ্রমঙ্গল থেকে। কবি এমন এক আমির আবাহন প্রত্যাশা করেছেন যার পথ সত্যের পথ, সত্য প্রকাশে নির্ভীক অসংকোচ। দেখো এটা তো হচ্ছে প্রবন্ধ, প্রবন্ধগুলো একটু ভালো করে পড়তে হবে। এখানে তো এভাবে কোনো ক্যারেক্টার নাই, এখানে জাস্ট একটু ভালো করে দেখতে হবে তোমাকে। যার পথ কি? সত্যের পথ, সত্য প্রকাশে তিনি নির্ভীক অসংকোচ। আহ সত্যের উপলব্ধি হচ্ছে কি? কবির প্রাণ প্রাচুর্যের উৎসবিন্দু, সত্যের উপলব্ধি। আমরা ডিরেক্ট গল্পে যাই। আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য। তাহলে কবির পথ দেখাবে কে? তার সত্য। যাত্রা শুরুর আগে সালাম জানাচ্ছি, নমস্কার করছি কি? আমার সত্যকে। যে পথ আমার সত্যের বিরোধী সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপদ নাই। তাহলে কবির বিপদ কোনটা? যে পথ সত্যের বিরোধী শুধু সেই পথই তার বিপদ, আর কোনো পথ তার বিপদ নয়। রাজভয় লোক ভয়, এখান থেকে প্রশ্ন আসতে পারে। ষষ্ঠী তৎপুরুষ সমাস এটা। রাজভয় রাজার ভয়, রাজার ভয়, লোক ভয় লোকের ভয়। এই দুইটা সমাস আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এখান থেকে প্রশ্ন আসতে পারে। এখান থেকে কি হইতে পারে? এখান থেকে প্রশ্ন আসতে পারে। আমি যদি সত্যি করে আমার সত্যিকে চিনে থাকি, আমার অন্তরে যদি মিথ্যার ভয় না থাকে, তাহলে কি বাইরের কোনো ভয়ই আমাকে কিছু করতে পারবে না। কে ভয় পায়? যার ভিতরে ভয়, যার ভিতরে ভয় সেই কি হয়? বাইরে ভয় পায়। অতএব কি, যে মিথ্যাকে চিনে সে মিছামিছি কাউকে ভয় করে না। যার মনে মিথ্যা কি, সে মিথ্যাকে ভয় করে। মাত্র দেখলাম আমরা নিজেকে চিনলে মানুষের মধ্যে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে কি, সে আপন সত্য ছাড়া কাউকে কুর্নিশ করে না। কুর্নিশ করা মানে কি? মাথা নত করা। অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে প্রধানত রাখতে পারে না। এই যে নিজেকে চেনা, আপনার সত্যকে আপনার গুরু মনে করে জানা, পথ প্রদর্শক কান্ডারি বলে জানা, এটা দম্ভ নয়, অহংকার নয়, এটা আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি। তাহলে আত্মকে চেনার বা নিজেকে চেনার সহজ স্বীকারোক্তি কোনটা? আপনার সত্যকে আপনার গুরু, পথ প্রদর্শক, কান্ডারি বলে জানা, এটাই হচ্ছে কি আত্মাকে চেনার বা আত্মকে চেনার সহজ স্বীকারোক্তি। যদি কেউ এটাকে অহংকার বলে মনে করে থাকেন, তবে কি এটা মন্দের ভালো। অর্থাৎ কি, মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। কবি নিজেকে কি বলেছেন? অভিশাপ রথার সারথি। অর্থাৎ কি, সমাজের যত অনিয়ম উচ্ছৃঙ্খল আছে উনি সারথি রূপে সেগুলো দমন করতে চান। স্পষ্ট কথা বলায় কি থাকে? একটা অবিনয় নিশ্চয়ই থাকে, অভিনয় থাকে। অভিনয় মানে কি? বিনয় থাকে না। অর্থাৎ বিনয়ের সাথে না বললে অনেকেই হয়তো কষ্ট পাওয়া, বাট স্পষ্ট কথা বলতে গেলে এখানে আসলে বিনয় থাকে না, একটু কষ্ট পাওয়াটাই আসলে স্বাভাবিক। নিজেকে চিনলে, নিজের সত্যকে নিজের কর্ণধার মনে করে জানলে, নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আছে। এই স্বাবলম্বন, এই নিজের উপর অটুট বিশ্বাস করতে শেখাচ্ছিলেন কি? মহাত্মা গান্ধীজি। কিন্তু সে বলেছিল কি, আমি আছি, আর আমরা কি বলতে লাগলাম? যে গান্ধীজি আছেন। এই পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেললো। আমাদের নিষ্ক্রিয় করে ফেললো কোনটা? এই পরাবলম্বনই কি করলো? আমাদের নিষ্ক্রিয় করে ফেললো। একে বলে সবচেয়ে বড় দাসত্ব। তাহলে সবচেয়ে বড় দাসত্ব কোনটি? সবচেয়ে বড় দাসত্ব হচ্ছে পরাবলম্বনই, হচ্ছে সবচেয়ে বড় দাসত্ব। পরাবলম্বনই হচ্ছে সবচেয়ে বড় দাসত্ব। অন্তরে যাদের গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণ ভরে শ্রদ্ধা করলে যদি দেশ উদ্ধার হয়ে যেত, তাহলে কি হতো? আমাদের দেশ এতদিন পরাধীন থাকতো না। আত্মকে চেনা, নিজের সত্যকে বড় মনে করার দম্ভ, আর যাই হোক কি ভণ্ডামি নয়। এই দম্ভ শির উঁচু করে পুরুষ মনে কি একটা ডোন্ট কেয়ার ভাব আনে। আর যাদেরকে তথাকথিত দম্ভ আছে, শুধু তারাই অসাধ্য সাধন করতে পারে। পাঠ পরিচিতি বলো, মূল পাঠ বলো, একটু ভালো করে পড়তে হবে প্রবন্ধের ক্ষেত্রে, নাইলে এখান থেকে প্রশ্ন আসলে একটু উত্তর করা টাফ হয়ে যাবে। যার ভিত্তি পচে গেছে তাকে কি একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপর ইমারত যতই খাড়া করা হোক ততবার কি ভেঙে যাবে। তো দেশের শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি, তাই সব দূর করতে প্রয়োজন হবে কি? আগুনের সমার্জনা। ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়। তাহলে সত্যকে পাওয়া যায় কিভাবে? ভুলের মধ্য দিয়ে গিয়ে। ভুল করছি বুঝতে পারলেই কি আমি প্রাণ খুলে তা স্বীকার করে নিব। ভুল করতে পারছি তা বুঝতে পারলে কি আমি প্রাণ খুলে স্বীকার করে নিব, কিন্তু কি বুঝেও নয় বা ভয়েও নয়। মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। তাহলে সবচেয়ে বড় ধর্ম কি? মানুষ ধর্ম। সবচেয়ে বড় ধর্ম কি? মানুষ ধর্ম। হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা ফাঁকি কোনখানে তা দেখিয়ে দিয়ে এর গলদ দূর করাই আমাদের এই পথের অন্যতম উদ্দেশ্য। মানুষ মানুষের যেখানে প্রাণের মিল, আদতে সত্যের মিল, সেখানে কি ধর্মের বৈষম্য কোনো হিংসার দুশ্মনির ভাব আনে না। যার নিজের ধর্মে বিশ্বাস নেই সে কি? যে নিজের ধর্মের সত্যকে চিনেছে
যার নিজের ধর্মের বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনে, সে কি করতে পারে না, কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। এটাই ছিল আমাদের আমার পথ। এবার আমরা দেখবো মানব কল্যাণ। মানব কল্যাণের পরে আরেকটা মহা গুরুত্বপূর্ণ যেটা আছে, সেটা হচ্ছে রেইনকোট। রেইনকোট থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। একজন বলতেছে, মহাজ্ঞানী মাহমুদুল হাসান বলতেছে যে কবিতায় মনোযোগ দেন, কবিতাও তো পড়াবো, গল্প তোমার শেষ, এটা খুবই স্বাভাবিক। তোমার মনে হইতেছে যে সব শেষ হয়ে গেছে, বাট আমরা তো জানি কোনটা দরকার। গতকালও পরীক্ষা নিয়ে মাত্র মার্কস পাইছে 6, 7, 10, সবই তো পড়াবো। যেহেতু কোর্স আনা হয়েছে, এখানে তো শুধু গল্প পড়াবো না, গল্প পরের দিনের পড়া পরের দিন পড়াবো। অনেকের সমস্যা কি জানো, তোমরা আসলে নিজেদেরকে এমন লেভেলে নিতে যাও, যার কারণে নিজেও তো পরীক্ষা আশানুরূপ ফলাফল করতে পারে না, অন্যরাও পারে না। এটা হচ্ছে তোমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। আমরা তো জানি যে কোনটা থেকে প্রশ্ন আসবে, কোনটা দরকার। তো অবশ্যই কবিতা পড়বো, বাট তার আগে তো গল্পগুলো শেষ করতে হবে। গল্প একাডেমিকে শেষ করছো, এইচএসসি তে শেষ করছো, তারপরেও তো নাম্বার পাচ্ছ না পরীক্ষায়, তাহলে তো লাভ নেই ওরকম শেষ করে। কোনটার জন্য কি দরকার, এটা আসলে বুঝতে হবে। আর ন্যাশনালের জন্য বিগত বছরের প্রশ্ন পড়বা, এর পাশাপাশি গল্পের যে লাইনগুলো মার্ক করে দিয়েছে, এখানে তো শুধু আমাদের এমসিকিউ আসবে, যে লাইনগুলো মার্ক করে দিয়েছে এগুলো পড়বা। এর পাশাপাশি কি করতে হবে, এর পাশাপাশি বিগত বছরের প্রশ্ন সলভ করতে হবে। তোমাদের সবচেয়ে বড় বিষয় কি জানো, নিজেদেরকে পণ্ডিত ভাববা না। অনেকেই যেটা করো, যার কারণে কিন্তু আশানুরূপ ফলাফল অর্জন করতে পারতেছে না অনেকেই। সবই পড়তে হবে এখন শেষ বেলায় এসে। তো আমাদেরকে কি করতে হবে, গুরুত্বপূর্ণ অংশগুলো পড়বো আর বিগত বছরের প্রশ্ন সলভ করব। বিগত বছরের প্রশ্ন সলভ করব, আর কি করব, বিগত বছরের প্রশ্ন সলভ আর গুরুত্বপূর্ণ লাইনগুলো একবার দেখে যাব। কারণ ন্যাশনালের প্রশ্ন সহজ হয়, বাট রিভিশন না দেওয়ার কারণে কি করতে পারবো না, রিভিশন না দিতে পারলে আশানুরূপ ফলাফল কিন্তু হবে না। ওকে। আর কবিতার ক্ষেত্রে তো আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। কবিতা তো আর গল্পের মতো দেখানোর মতো অত অংশ নাই। আর এখানে এমন না যে কবিতা বুঝে আমাকে উত্তর করতে হবে, আমাকে এখানে অনুধাবন লিখতে হবে কোনো। কবিতা বোঝার দরকার কখন, যখন অনুধাবন লিখতে হবে তখন। এখন আমার ডিরেক্ট জ্ঞানমূলক আসবে, জ্ঞানমূলক বলতে ডিরেক্ট এমসিকিউ। তো এখানে তো আমার কবিতা বোঝার কিছু নাই। কবিতার গুরুত্বপূর্ণ লাইনগুলো জাস্ট একটু মুখস্থ করতে হবে, আর বিগত বছরের এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। বাট গল্পে তো আমার অহরহ এমসিকিউ। তো অহরহ এমসিকিউ এর মধ্যে কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখাচ্ছি, তো এগুলো অবশ্যই দেখতে হবে। মানব কল্যাণ দেখি, আবুল ফজল থেকে প্রচুর প্রশ্ন আসে। আবুল ফজল থেকে প্রচুর প্রশ্ন আসে, আগের বারও পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন এসেছে। আবুল ফজল জন্মগ্রহণ করেন কোথায়, চট্টগ্রামের সাতকানিয়ায়। আবুল ফজল কোথায় জন্মগ্রহণ করেন, চট্টগ্রামের সাতকানিয়ায়। তার পিতার নাম ফজলুর রহমান, পিতার নাম মাতার নাম লাগবে না। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। কোন বিশ্ববিদ্যালয়ের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। আর কি ছিলেন, তিনি রাষ্ট্রপতির উপদেষ্টার দায়িত্ব পালন করেন। ছাত্র জীবনে কিসে যুক্ত হন তিনি, বুদ্ধির মুক্তি আন্দোলনে। কিসে যুক্ত হন, বুদ্ধির মুক্তি আন্দোলনে। অন্যদের সঙ্গে কি প্রতিষ্ঠা করেন, মুসলিম সাহিত্য সমাজ। কি প্রতিষ্ঠা করেন, মুসলিম সাহিত্য সমাজ। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো পড়তে হবে। দেখো, উপন্যাস কি, চৌচির, রাঙা প্রভাত। গল্প গ্রন্থের মধ্যে কি আছে, মাটির পৃথিবী, মৃতের আত্মহত্যা। প্রবন্ধ কি, সাহিত্য সংস্কৃতি সাধনা, সাহিত্য সংস্কৃতি জীবন, সমাজ সাহিত্য রাষ্ট্র, মানবতন্ত্র। এই মানবতন্ত্র থেকেই কিন্তু আবার মানব কল্যাণ নেওয়া হয়েছে। মানব কল্যাণ নেওয়া হয়েছে কি থেকে, এই মানবতন্ত্র থেকেই কিন্তু মানব কল্যাণ নেওয়া হয়েছে। 21 মানে মাথা নত না করা, দিনলিপির মধ্যে আছে রেখাচিত্র, দুর্দিনের দিনলিপি ইত্যাদি। পাঠ পরিচিতি দেখো, আবুল ফজলের মানব কল্যাণ প্রবন্ধটি প্রকাশিত হয় বা কত খ্রিস্টাব্দে রচিত হয়, 1972 খ্রিস্টাব্দে রচিত। এটা প্রথম কোন গ্রন্থে সংকলিত হয়, মানবতন্ত্র গ্রন্থে। কোন গ্রন্থে সংকলিত হয়, মানবতন্ত্র গ্রন্থে সংকলিত হয়। এ রচনায় লেখক মানব কল্যাণ ধারণাটির তাৎপর্য বিচারে সচেষ্ট হয়েছেন। সাধারণভাবে অনেকে দুস্থ মানুষকে কি, করুণার বশত দান খয়রাত করাকে মানব কল্যাণ মনে করে থাকে, কিন্তু লেখকের মতে এটা কি, সংকীর্ণ মনোভাবের পরিচায়ক। তার মতে কি, মানব কল্যাণ কি, মানব কল্যাণ হলো কি, মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস। মানব কল্যাণ হচ্ছে মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস। তাহলে মানব কল্যাণ কি, মানব কল্যাণ হচ্ছে মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস। দেখো, প্রবন্ধের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে বইয়ের যে লাইন দেওয়া আছে সেভাবে উত্তর করতে হবে তোমাকে। তোমার অনেক কিছু মনে হইতে পারে, বাট তুমি নিজের মতো উত্তর করতে পারবে না। এখানে বইয়ের যে লাইনগুলো দেওয়া আছে সেগুলোই তোমাকে উত্তর করতে হবে। এ কল্যাণের লক্ষ্য সকল অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ ঘটানো। লেখকের বিশ্বাস কি, মুক্ত বুদ্ধির সহায়তায় পরিকল্পনা মাফিক পথেই কি কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব। তাহলে কল্যাণময় পৃথিবী কিভাবে সম্ভব রচনা করা, একটা হচ্ছে মুক্ত বুদ্ধির সহায়তায়, আর একটা হচ্ছে পরিকল্পনা মাফিক পথে। এখন পরীক্ষার অপশনে যেটা থাকবে সেটা তুমি উত্তর দিতে পারবা। তাহলে কল্যাণময় পৃথিবী কিভাবে রচনা করা সম্ভব হবে, একটা হচ্ছে মুক্ত বুদ্ধি, আর একটা হচ্ছে পরিকল্পনা মাফিক পথে। পাঠ বিশ্লেষণ, ডিরেক্ট প্রবন্ধে যাই আমরা এখন। মানব কল্যাণের শিরোনাম আমার দেওয়া নয়,
আমাদের প্রচলিত ধারণার চলতি কথায় কি মানব কল্যাণ অনেকখানি কি অর্থে ব্যবহৃত হয়? সস্তা আর মামুলি। মামুলি আরবি আরবি ভাষার শব্দ। কোন ভাষার শব্দ? আরবি ভাষার শব্দ। এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ মনে করে থাকি। আমাদের মতে মানব কল্যাণ কি? এক মুষ্টি ভিক্ষা দেওয়াকেও কি করি আমরা মানব কল্যাণ মনে করে থাকি। মনুষ্যত্ববোধ আর মানব মর্যাদাকে এটা যে ক্ষুণ্ণ করা হয় তা সাধারণত কি উপলব্ধি হয় না। ইসলামী নবী বলেছেন কি উপরের হাত সব সময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ। উপরের হাত মানে কি? উপরের হাত মানে কি? দাতা। উপরের হাত মানে দাতা। আর নিচের হাত মানে কি? নিচের হাত মানে হচ্ছে গ্রহিতা। উপরের হাত মানে দাতা আর নিচের হাত মানে কি? নিচের হাত মানে গ্রহিতা। এই যে নিচের হাত মানে যে মানুষ হাত পেতে গ্রহণ করে, আর উপরের হাত মানে কি? দাতা, যে হাত তুলে উপর থেকে অনুগ্রহ বর্ষণ করে। দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্ব অবয়বে কিভাবে প্রতিফলিত হয় তার বীভৎস দৃশ্য কান্না নজরে পড়েছে। মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগৃহীতার মধ্যে কি আকাশ পাতাল তফাৎ। একজন হচ্ছে দান করে আর একজন হচ্ছে দান গ্রহণ করে, তাহলে অবশ্যই দাতা আর গ্রহীতার মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকবে, খুবই স্বাভাবিক। একথা ব্যক্তির বেলায় যেমন সত্য তেমন কি দেশ জাতি আর রাষ্ট্রের বেলায় অধিকতর সত্য। কারণ রাষ্ট্র কি? রাষ্ট্র হচ্ছে জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক। রাষ্ট্র হচ্ছে জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক। রাষ্ট্রের দায়িত্ব কি? শুধু প্রশাসন চালানো নয়, জাতিকে আত্মমর্যাদা সম্পূর্ণ করে তোলাও এক রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব। তাহলে রাষ্ট্রের এক বৃহত্তর দায়িত্ব কোনটা? রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব হচ্ছে জাতিকে আত্মমর্যাদা সম্পূর্ণ করে তোলা। কোনটা? জাতিকে আত্মমর্যাদা সম্পূর্ণ করে তোলাই হচ্ছে কি রাষ্ট্রের এক বৃহত্তর দায়িত্ব। বানিয়ে তো দিচ্ছি, তোমাদের যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়েছো, পেইড ব্যাচে তোমরা যারা ভর্তি হয়েছো তাদেরকে তো পরীক্ষা নেওয়া হচ্ছে। তো 20টা মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হচ্ছে না? ওখানে কি তোমাদের সব কি চেনা জানা প্রশ্ন নাকি? তো যারা আমাদের পেইড ব্যাচে আছো তোমাদের জন্য তো পরীক্ষা আমরা ফ্রি করে দিয়েছি। তো 20টা মডেল টেস্ট নিয়ে আশা করি বাংলার ক্ষেত্রে হয়ে যাবে। আর ইংলিশের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখো, ইংলিশের ব্যাকরণ অংশ তো আর গ্রামার অংশ তো পরিবর্তনযোগ্য না, তাই না? এমন তো আর না গ্রামার পরিবর্তন হয়ে যাবে, বাট যে টাইপের প্রশ্ন তারা দরকার দিবে। আর তুমি যতই বলো ন্যাশনালে প্রশ্ন পরিবর্তন হবে এই সেই, মোটামুটি গতবার যে ক্যাটাগরির ছিল বাংলা প্রশ্ন ওই লেভেলেরই হবে, এর বাইরে কঠিন হওয়া ন্যাশনালে সহজ না, সম্ভবপর না। কারণ ন্যাশনালে প্রশ্ন কঠিন করে কি করবে? ন্যাশনালে প্রশ্ন কঠিন করে তো লাভ নাই কোনো। লাভ আছে কোনো? ন্যাশনালে প্রশ্ন কঠিন করে কোনো লাভ নাই। একটা পরীক্ষা না নিলে কেমন দেখায়? মিনিমাম একটা রিকোয়ারমেন্ট, এই জন্য পরীক্ষাটা নেওয়া। তোমাদের এই জিনিসটা আগে মাথায় নিতে হবে। এখানে তোমাকে টপ করা করার জন্য পরীক্ষা নিচ্ছে বিষয়টা এমন না। একটা ক্রাইটেরিয়ার মধ্যে যে এই হইলে তাদেরকে এই সাবজেক্ট যাওয়া যাইতে পারে, যে ন্যূনতম জ্ঞান আছে তার। বুঝছো? এই জন্য এই পরীক্ষাটা নেওয়া। আর এখানে না কোনো নেগেটিভ মার্ক আছে না কিছু আছে, তোমরা এত প্যারা নেওয়ার কিছু নাই। ওকে, যাই হোক, পরের অংশে যাই আমরা। তাহলে রাষ্ট্রের এক বৃহত্তর দায়িত্ব কি? রাষ্ট্রের এক বৃহত্তর দায়িত্ব হচ্ছে জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা। যে রাষ্ট্র হাত পাতা আর চাটুকারিতাকে প্রশ্রয় দেয় সে রাষ্ট্র কি কিছুমাত্রেই আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না। তাহলে আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক কখন সৃষ্টি করতে পারবে না? যখন হাত পাতা আর চাটুকারিতাকে প্রশ্রয় দেবে সে রাষ্ট্র কখনো কি করতে পারবে না? আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না। আমাদের দেশে আমরা কি দেখি? যে বেশি তেল দিতে পারে বা চাটুকারিতা করতে পারে সেই কিন্তু আসলে ভালো পজিশনে যাইতে পারে। ইভেন আমাদের শিক্ষামন্ত্রীও তো আমরা দেখি, মানে গতকাল একটা ভিডিও খুব বেশি দেখেছি আমরা অনলাইনে, শিক্ষামন্ত্রী নিজেই কত বড় চাটুকার বা মানে কি বলবার এমন কিছু করতেছে। তো এই রাষ্ট্রের কাছে আসলে আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করার মানে কোনো ওয়ে দেখি না। যেখানে একটা দেশের শিক্ষামন্ত্রী এত নির্লজ্জ বেহায়া মানুষ, সে দেশের আসলে আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করার বা হওয়া সম্ভবপর না আসলে। মানব কল্যাণ অর্থে কি? আমি দয়া বা করুণার বশবর্তী হয়ে দান খয়রাতকে মনে করি না। মনুষ্যত্বের অবমাননা যে ক্রিয়াকর্মের অবিসম্ভাবী পরিণতি তাতে কি কিছুতেই মানব কল্যাণ নামে অভিহিত করা যায় না। মানব কল্যাণের উৎস কি? মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি। তাহলে মানব কল্যাণের উৎস হচ্ছে মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর কি মানবিক চেতনা বিকাশের মধ্যে নিহিত। তাহলে কি করতে হবে? মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি করতে হবে আর মানবিক চেতনা বৃদ্ধি করতে হবে। একদিন এক ব্যক্তি কি করেছিল? ইসলামের নবীর কাছে ভিক্ষা চাইতে এসেছিল। নবী তাকে ভিক্ষা না দিয়ে কি করেছিলেন? একটা কাঠের কোড়াল দিয়েছিলেন, তা দিয়ে তাকে কি করেছিলেন? বাজার থেকে কাঠ কেটে বিক্রি করতে বলছিলেন। বাট তাকে যদি 2 মুঠা ভাত দিত তাহলে বড় জোর সে 2 বেলা খাইতে পারতো। বাট পরের বেলা তাকে তো আবার কারো না কারোর কাছে হাত পাততে হতো, কিন্তু সেটা না করে তাকে কি উপার্জনের একটা ব্যবস্থা করে দিয়েছে, যাতে করে তার কি করা লাগতেছে না, এখন আর হাত পাতা লাগতেছে না, সে কিন্তু নিজের ইনকাম নিজে করে খেতে পারতেছে। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে? এমন ভাবে কল্যাণ করতে হবে যেন সে আত্মমর্যাদার সাথে বাঁচতে পারে। এটাই কিন্তু মানব কল্যাণে আবুল ফজল আসলে বুঝাইতে চাইছেন। মানুষকে মানুষ হিসাবে এবং মানবিক বৃত্তি বিকাশের পথে বেড়ে উঠতে হবে। আর এক্ষেত্রে যথাযথ রচনা করাই কি মানব কল্যাণের প্রাথমিক সোপান।
আর এগুলো করার দায়িত্ব কার? এগুলো করার দায়িত্ব হচ্ছে সমাজ আর রাষ্ট্রের। সমাজের ক্ষুদ্রতম ইউনিট বা অঙ্গ হচ্ছে কি? পরিবার। এই পরিবারকেই মেইনলি নিতে হবে এই দায়িত্বটা। কাকে নিতে হবে? পরিবারকে নিতে হবে, কারণ পরিবার থেকেই তো মানুষজন বেড়ে উঠে আর কি। মানব কল্যাণ কি? স্বয়ম্ভু, বিচ্ছিন্ন বা সম্পর্ক রহিত হতে পারে না। স্বয়ম্ভু মানে মানব কল্যাণ তোমার মধ্যে অটোমেটিক্যালি গ্রো করবে, বিষয়টা এমন না। তোমার পারিপার্শ্বিকতা দেখে তুমি শিখে আস্তে আস্তে শিখবা। পাশাপাশি এটা বিচ্ছিন্ন বা সম্পর্ক রহিত হতে পারে না। তুমি কাউকে মনে করো দান করতেছো, বাট তুমি তার আর পরে খোঁজ রাখতেছো না, বা কিভাবে কি সে কি করতেছে, বা তোমার কোনো প্রাণে দান হচ্ছে না। এই দানগুলো আসলে খুব একটা বেশি কাজে লাগে না। তেমনি সমাজের সঙ্গেই সম্পর্কিত, তেমনি মানব কল্যাণ কি? সামগ্রিকভাবে সমাজের ভালো মন্দের সঙ্গে সম্পর্কযুক্ত। উপলব্ধি ছাড়া মানব কল্যাণ, উপলব্ধি ছাড়া মানব কল্যাণ কি? স্রেফ দান খয়রাত আর কাঙালি ভোজনের মতো মানব মর্যাদার অবমাননাকর এক পদ্ধতি না হয়ে পারে না। তাহলে উপলব্ধি ছাড়া মানব কল্যাণ কি? স্রেফ দান খয়রাত আর কাঙালি ভোজনের মতো একটা অবমাননাকর পদ্ধতি। এসবকে বাহবা দেওয়ার, বাহবা অব্যয় শব্দ, অব্যয়, আর এটা হচ্ছে ফার্সি ভাষার শব্দ দেওয়ার, এবং এসব থেকে বাহবা করবার কি লোকের অভাব এদেশে নেই। এদেশে নেই, এদেশে কি এসব ফালতু কাজে বাহবা দেওয়ার এবং বাহবা করানোর মতো মানুষের অভাব নেই। আচ্ছা, পরের অংশে যাই আমরা। উম বর্তমান মানব কল্যাণ বলতে আমরা যা বুঝি তার প্রধানতম অন্তরায় কি? রাষ্ট্র, জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা, যা মানুষকে মেলায় না, করে বিভক্ত। কি করা যায় না? বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না। কল্যাণ করা যায় কিভাবে? কল্যাণ করা যায় একমাত্র সমতা আর সহযোগিতার পথে। তাহলে কি করা যায় না? বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না। করা যায় কি? একমাত্র সমযোগ আর সহযোগ আর সহম সহযোগিতা আর সমতার মাধ্যমে। সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারই ফসল। বাংলাদেশের মহৎ প্রতিভারা কি? সবাই মানবিক চিন্তা আর আদর্শের উত্তরাধিকার রেখে গেছে, কিন্তু দুঃখের বিষয় কি? এটাকে আমরা জীবনে প্রয়োগ করতে পারি নাই। এখানে মানব কল্যাণ প্রবন্ধে কিন্তু রবীন্দ্রনাথের উক্তি আছে, এটা একটু মনে রাখতে হবে। আর একজনের উক্তি আমরা পাবো, সেটা আমরা একটু পরেই দেখব। মানব কল্যাণ কি? অলৌকিক কিছু না, এ একটা কি? এক জাগতিক মানব ধর্ম। তাই এর সঙ্গে কি? মানব মর্যাদা তথা হিউম্যান ডিগনিটির সম্পর্ক অবিচ্ছেদ্য। আজ পৃথিবীর দিকে তাকালে কি দেখতে পায়? অবহেলিত দুস্থ মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর কি। কালের বিবর্তমানে আমরা কি এখন গোষ্ঠীবদ্ধ জীব নাই, বৃহত্তর মানবতার অংশ? কেন লাগতেছে না? মানুষের ভিতরে কি আছে? মানুষের মধ্যে রয়েছে এক অসীম ও অনন্ত সম্ভাবনার বীজ। মানুষের মধ্যে আছে কি? অসীম ও অনন্ত সম্ভাবনার বীজ। অস্তিত্ববাদের মূল কথা কি? অস্তিত্ববাদের মূল কথা হচ্ছে মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দান। অস্তিত্ববাদের মূল কথা কি? অস্তিত্ববাদের মূল কথা হচ্ছে মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দান। অস্তিত্ববাদের মূল কথা হচ্ছে মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দান। বল প্রয়োগ কিংবা সামরিক শাসন দিয়ে মানুষকে কি তাবেদার বা চাটুকার বানাতে পারা যায়, কিন্তু প্রতিষ্ঠা করা যায় নাকি মানব মর্যাদার আসনে। বল প্রয়োগ করে কি করা যায়? মানুষকে তাবেদার বানানো যায়, বাট মানব মর্যাদার আসনে বসানো যায় না। স্রেফ সদিচ্ছার দ্বারা কি মানব কল্যাণ সাধিত হয় না। মানব কল্যাণ করতে আমাদের কি করতে হবে? আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, সমস্যার মোকাবেলা করতে হবে নতুন দৃষ্টিকোণ থেকে। আর যা হবে কি? বৈজ্ঞানিক, রেশনাল আর সুবুদ্ধি নিয়ন্ত্রিত। সমস্যা যত বড়ই আর ব্যাপক হোক না কেন, তা মোকাবেলা করতে হবে সাহস আর বুদ্ধিমত্তার সাথে। এড়িয়ে গিয়ে কিংবা জোড়াতালি দিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় না। আমাদের বিশ্বাস, মুক্ত বুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথেই কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব। আর একমাত্র মুক্ত বিচার বুদ্ধির সাহায্যেই বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে কি ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে করা যায় নিয়োগ। এখন আমরা যাবো রেইনকোট। সর্বশেষ যে গল্পটা আমাদেরকে রিভিশন দিতে হবে সেটা হচ্ছে কি? রেইনকোট। কোথায় যাব আমরা? রেইনকোটে যাব। রেইনকোট তোমাদের স্লাইড টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে, আর যারা পেইড ব্যাচ আছে তোমাদের তো দিয়ে দেওয়াই হবে। আচ্ছা, এখন আমরা দেখি। এখন আমরা হচ্ছে রেইনকোটে যাব। রেইনকোটে কি কে লিখেছেন? রেইনকোট আখতারুজ্জামান ইলিয়াস লিখেছেন। রেইনকোট থেকে কিন্তু কতবার প্রশ্ন এসেছে, ভালোই। বাংলা কথা সাহিত্যের এক অনন্য সাধারণ কবি প্রতিভার নাম হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। তিনি গাইবান্ধার গটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন মামার বাড়িতে। তার পিতৃনিবাস ছিল বগুড়া শহরের উপকণ্ঠে নারুলি গ্রামে। তার পিতার নাম বিএম ইলিয়াস, মাতার নাম এগুলো লাগবে না। তিনি কি করেননি? কখনো লেখার সংখ্যা বৃদ্ধির উপর তিনি কখনো জোর দেননি, বরং গুরুত্ব দিয়েছেন কি লেখার গুণগত মানের উপর।
তাহলে কি উনি লেখার সংখ্যা বৃদ্ধির উপর কখনো জোর দেননি, জোর দিয়েছেন গুণগত মানের উপর। জীবন ও জগৎকে তিনি পর্যবেক্ষণ করেছেন গভীর অন্তর্দৃষ্টি সহযোগে। দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, দারিদ্র্য, শোষণ, বঞ্চনা প্রভৃতি বিষয়কে তিনি সাহিত্যের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। তার 5টি গল্প গ্রন্থে তার কি হয়েছে, তার 5টি ছোট গল্প গ্রন্থে সংকলিত আছে কি 28টি গল্প। কয়টি গল্প? 28টা। এছাড়াও রয়েছে কি 2টা উপন্যাস, একটি প্রবন্ধ। কি রয়েছে? এছাড়াও রয়েছে 2টা উপন্যাস ও একটি প্রবন্ধ সংকলন। তার গল্প গ্রন্থের নাম হচ্ছে অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দুধ ভাতে উৎপাত, দোজকের ওম, জাল, স্বপ্ন স্বপ্নের জাল। উপন্যাস হচ্ছে কি চিলেকোঠার সেপাই, খোয়াবনামা। উপন্যাস 2টার নাম মনে রাখতে হবে, চিলেকোঠার সেপাই আর খোয়াবনামা। গল্পগ্রন্থ, উপন্যাস দরকার ওনার, এগুলো ইম্পর্টেন্ট। রেইনকোট প্রকাশিত হয় 95 সালে, 1995 সালে। কত সালে? 1995 সালে। এটি লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ। জাল, স্বপ্ন স্বপ্নের জাল গ্রন্থে সংকলিত হয়েছে। গল্পের বর্তমান পাঠ গ্রহণ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস রচনা সমগ্র 1 থেকে। মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে গল্পটি রচিত। মুক্তিযুদ্ধে তখন কেমন পর্যায়ে ছিল? শেষ পর্যায়ে। মুক্তিযুদ্ধের ঢাকার পরিস্থিতি, বাট কোন পর্যায়ের পরিস্থিতি? শেষ পর্যায়ে। ঢাকায় তখন কি মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ শুরু হয়েছে। তারই একটি ঘটনা এই গল্পের বিষয়, যেখানে ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণের ফলে বৈদ্যুতিক ট্রান্সফরমার ধ্বংস করে দেওয়া হয়েছে। ঘটনার প্রেক্ষিতে এদিকে আর লাগবে না, আমরা ডিরেক্ট গল্পে চলে যাব। গল্পে গেলে আমরা দেখতে পাবো। ওকে, শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন দিন। এটা কিন্তু একটা বচন। এটা কি? এটা বচন। কার বচন? খনার বচন। খনার বচন। গল্পের কথক কে? নুরুল হুদা। গল্পের কথক কে? নুরুল হুদা। নুরুল হুদা। প্রিন্সিপালের পিয়ন ঘরে ঢোকে। এই প্রিন্সিপালের পিয়ন কে? ইসাক। প্রিন্সিপালের পিয়ন কে ছিল? প্রিন্সিপালের পিয়ন ছিল কি? ইসাক। ভাঙাচোরা গোলায় খোঁচা খোঁচা দাড়ি। এই যে ভাঙাচোরা গালের, খোঁচা খোঁচা দাড়ি, এখানে কার কথা বলা হয়েছে বলতো? এখানে কিন্তু ইসাকের কথা বলা হয়েছে। কলেজের দেওয়াল ঘেঁষে কারা যেন কি করেছে? বোমা ফাটিয়ে গেছে গত রাতে। কি হয়েছে? বোমা ফাটিয়ে গেছে। মিসক্রিয়েন্ট লোক ইলেকট্রিসিটি, এখানে সে বলছে, এগুলোর দরকার নাই আমাদের। ইলেকট্রনিক ট্রান্সফরমার কোথায়? কলেজের সামনের দেয়াল ঘেঁষে। দেয়ালের পরে আবার কি আছে? দেয়ালের পরে আছে বাগান, টেনিস লন, তারপরে কি? কলেজ দালান। মস্ত দালান পার হয়ে ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ। মাঠ পেরিয়ে একটু বাঁদিকে প্রিন্সিপালের কোয়ার্টার, এর সঙ্গে কি? মিলিটারি ক্যাম্প। কলেজের জিমনেশিয়াম কি? এখন মিলিটারি ক্যাম্প। তাহলে এখন মিলিটারি ক্যাম্প কোনটা? কলেজের জিমনেশিয়াম হচ্ছে কি? মিলিটারি ক্যাম্প। কলেজের জিমনেশিয়াম কি? মিলিটারি ক্যাম্প। মিলিটারি ক্যাম্প তাহলে কোনটা? কলেজের জিমনেশিয়ামটা এখন মিলিটারি ক্যাম্প। পরের অংশে যাই আমরা। জিওগ্রাফির প্রফেসরের কথা বলা আছে এখানে। জিওগ্রাফির প্রফেসর, উর্দুর প্রফেসর দেখবো আকবর সাজিদ আমরা। আর আমাদের জিওগ্রাফির প্রফেসরকে, জিওগ্রাফির প্রফেসরকে বলতে পারবা? তাহলে আমরা লিখে দিই এক এক করে। এই 3টা প্রফেসর আমাদের লাগবে। উর্দুর আকবর সাজিদ, আকবর সাজিদ। আর জিওগ্রাফির প্রফেসরকে আব্দুস সাত্তার মৃধা। কি? আব্দুস সাত্তার মৃধা। এই দুজনের নাম মনে রাখতে হবে কিন্তু অবশ্যই। উর্দুর হচ্ছে আকবর সাজিদ, আর জিওগ্রাফি হচ্ছে আব্দুস সাত্তার মৃধা। আব্দুস সাত্তার মৃধা। এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা ছেড়েছে। কখন থেকে? এপ্রিলের শুরু থেকে। কে ছেড়েছে? ইসাক। এই যে ইসাক কি করেছে? ইসাক কিন্তু বাংলা বলা ছেড়েছে। কখন থেকে? এপ্রিলের শুরু থেকে সে আসলে বাংলা বলা ছেড়েছে। অসময়ে বৃষ্টিতে ভেজে তোমার হাঁপানির টানটা বাড়ে। হাঁপানি ছিল কার? হাঁপানি ছিল কার? নুরুল হুদার। হাঁপানি ছিল কার? নুরুল হুদার। হাঁপানি কার ছিল? হাঁপানি ছিল হচ্ছে নুরুল হুদার। হাঁপানি কার ছিল তাহলে? নুরুল হুদার। পরের অংশে যাই আমরা। এই যে পাকিস্তানের জন্য কি করে এখন প্রিন্সিপাল? দিন রাত দোয়া দরুদ পড়ে। পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দোয়া দরুদ পড়ে। এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারির বড় কর্তাদের কাছে সবিনয় নিবেদন করেছিল কি? পাকিস্তান যদি বাঁচাতে চান তো সব স্কুল কলেজ থেকে কি করতে হবে? শহীদ মিনার হটাতে হবে। কি হটাতে হবে? শহীদ মিনার। কারণ শহীদ মিনারকে কি বলা হয়েছে? শহীদ মিনার হচ্ছে পাকিস্তানের শরীরের কাটা। পাকিস্তানের পাক সাফ শরীরটাকে নিরোধ করতে হলে কি করতে হবে? এসব কাটা উপড়াতে হবে। তাই মিলিটারি ডক্টর আফাজ আহমেদকে পরামর্শ
আফাজ আহমেদ পরামর্শ শুনেছে, যেখানে সেখানে গেছে, কি করছে, আগে শহীদ মিনারের দিকে বন্দুক তাক করেছে। দেশে আর কি একটা কলেজেও কি অক্ষত নাই? শহীদ মিনার অক্ষত নাই। মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসতেছিল, তাহলে গুলির আওয়াজ কোথা থেকে আসছিল? মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল। গুলির আওয়াজ কোথা থেকে আসছিল? মিরপুর ব্রিজের দিক থেকে। মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল। এদিকে লাগতেছে না আমাদের? এই মিন্টু, মিন্টু হচ্ছে কে ছিল? মিন্টু ছিল নুরুল হুদার শ্যালক, আর নুরুল হুদার বউয়ের নাম ছিল কি? আসমা। নুরুল হুদার বউয়ের নাম কি ছিল? আসমা। আর এই আসমার ভাই ছিল মিন্টু। কি ছিল? আসমার ভাই ছিল মিন্টু। আসমার ভাই ছিল মিন্টু। মগবাজারের 2 কামরা থেকে মিন্টু চলে গেল কোন মাসে? কোন মাসে? জুন মাসে। কোন মাসে? জুন মাসে। জুনের 23 তারিখে। কবে? জুনের 23 তারিখে। জুলাইয়ের 1 তারিখে সে বাড়ি শিফট করলো, বলা যায় ওখানে কেউ কিছু আজ করেছে। ও চলে যাওয়ার 3 দিন পরেই, এগুলো লাগতেছে না, মিলিটারি লাগার পরে এই নিয়ে কয়বার বাসা পাল্টালো? বাসা পাল্টালো 4 বার। বাসা পাল্টালো কয়বার? 4 বার বাসা পাল্টালো, 4 বার। এগুলো লাগবে না। এই যে নিচের ফ্ল্যাটে ওয়েল্ডিং ওয়ার্কশপের যে মালিক আছে, তার শ্বশুর নিশ্চয়ই সর্দার গোছের রাজাকার। তাহলে সর্দার গোছের রাজাকারকে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিকের শ্বশুর হচ্ছে সর্দার গোছের রাজাকার। 2.5 বছরের মেয়ে। কত বছরের মেয়ে? নুরুল হুদার মেয়ের বয়স কত? নুরুল হুদার মেয়ের বয়স হচ্ছে 2.5 বছর। সে কি বলল? সেই কিন্তু কি বলেছিল? যে আব্বু ছোট মামা হয়েছে, আব্বু ছোট মামা হয়েছে। ছেলের বয়স কত? 5 বছরের ছেলে। 5 বছরের ছেলে কি বলেছিল? যে আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। এটা কি? আব্বু ছোট মামা হয়েছে, এটা বলেছিল হচ্ছে মেয়ে। আর ছেলে বলেছিল কি? আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। এটা কি বলেছিল? ছেলে। তাহলে মেয়ের বয়স কত দেখলাম আমরা? মেয়ের বয়স হচ্ছে 2.5 বছর। আর ছেলের বয়স কত বছর? ছেলের বয়স হচ্ছে 5 বছর। তো ভাবনার কথা, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে এগুলো লাগতেছে না আমাদের? এই যে মিলিটারি যাদের ধরে তাদের মিছামিছি ধরে না, এই উক্তিটা কে করেছিল? এটা ছিল ডক্টর আফাজ আহমেদের কথা ছিল। কার কথা ছিল এটা? কার কথা ছিল এটা? আফাজ আহমেদের কথা ছিল। ডক্টর আফাজ আহমেদ কি করে? খ্যাস খ্যাস গলায় হিন্দুস্তান ও মিসক্রিয়েন্টদের আশু ও অবিসম্ভাবী পতন সম্বন্ধে নিশ্চিত ভবিষ্যৎবাণী শোনে। উম, কাকে তোয়াজ করে? উর্দুর প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াজ করে। শেষ হেমন্তের বৃষ্টিতে বেশ শীত শীত ভাব। এখান এই লাইন থেকে একবার প্রশ্ন এসেছে, কোন হেমন্ত মাঝ, শুরু, শেষ? এটা মনে রাখতে হবে। শেষ হেমন্ত। শেষ হেমন্তের বৃষ্টিতে বেশ শীত শীত ভাব। বাসাল টাইপের কে ছিল? দোকানদার ছেলেটা ছিল বাসাল টাইপের। কে ছিল? দোকানদার ছেলেটা একটু বাসাল টাইপের ছিল। দোকানদার ছেলেটা বাসাল টাইপের ছিল। কি হয়েছে? ও কি বলছে? যে মিরপুরের বিল দিয়া 2 নৌকা বোঝাই কইরা আইছিল, একটা জিপ উড়াইয়া দিছে। কমপক্ষে কয়টা খানসানা খতম? 5টা খানসানা খতম। বিবিসি কি কইছে? বিবিসি কইছে হচ্ছে রংপুর দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন। রংপুর দিনাজপুরের কথা কি বলেছে? যে বিবিসি কইছে যে রংপুর দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন। পরের অংশে যাই আমরা। এদিকে খুব একটা দরকার নাই আমাদের, এমসিকিউ আসার মতো না। মানুষজন কোথায় কোন বাস স্টপেজে অপেক্ষা করতেছিল? আসাদ গেটে। আসাদ গেট। একটু একটু মাথায় রাখো। রাতভর ট্যাঙ্কের হুংকার, মেশিন গান আর স্টেন গানের ঘেউ ঘেউ। তাহলে ঘেউ ঘেউ কিন্তু কুকুরের না, স্টেন গানের ঘেউ ঘেউ। আর মানুষের কাতরানি। মানুষের কাতরানি, স্টেন গান, মেশিন গানের ঘেউ ঘেউ, আর ট্যাঙ্কের হুংকার। ট্যাঙ্কের হুংকার। সাধারণত কোন নামাজটা নিয়মিত পড়ে? জুমার নামাজটা। এলাকায় ইলেকট্রিসিটি নষ্ট, মসজিদে কি? মাইক্রোফোন অকেজো। মাইক্রোফোন অকেজো থাকার কারণ কি? এলাকায় ইলেকট্রিসিটি ছিল না, এই জন্য মাইক্রোফোন অকেজো।
সে কোথায় নামছিল? নিউ মার্কেটের সামনে যখন বাস চলে আসে তখন কিন্তু সে নামে। সে বাস থেকে নামে কোথায়? নিউ মার্কেটের সামনে। কোথায়? নিউ মার্কেটের সামনে। সে কিন্তু নিউ মার্কেটের সামনে নামে। প্রিন্সিপালের কামরায় প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে বসে আছে কি ছিল? এক জাদ্রেল টাইপের এক মিলিটারি পান্ডা। কে ছিল? জাদ্রেল টাইপের মিলিটারি পান্ডা। তার কেমন কি মুখ ছিল? তার ভারী কি মুখ ছিল? কেমন মুখ ছিল তার? ভারী কি মুখ ছিল? পরেরটা দেখি আমরা। দেখো কয়টা আলমারি আনা হয়েছিল, এই আলমারির হিসাবটা কিন্তু বিভিন্ন জায়গায় পরীক্ষায় আসে। মোট ছিল 10টা। মোট কয়টা ছিল? মোট ছিল 10টা। এর মধ্যে অফিসের জন্য 3টা, বোটানি হিস্ট্রি জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য 2টা করে, 3টা ডিপার্টমেন্টের জন্য 6টা, আর ইংরেজির জন্য কি? আর ইংরেজির জন্য হচ্ছে একটা। সর্বমোট 10টা আলমারি আনা হয়েছিল। এই অংশটা কিন্তু গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু এমসিকিউ আসছে বেশ কয়েকবার। টোটাল আলমারি আনা হয়েছিল 10টা, তার মধ্যে বোটানি হিস্ট্রি জিওগ্রাফির জন্য 2টা করে, ইংরেজির জন্য একটা, আর অফিসের জন্য 3টা। পরের অংশে যাই আমরা। ওই ঠিকানা বলে দিলেই তো তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে, এই নিশ্চয়তা দিয়ে তাকে কি খাওয়ানো হয়? তাকে হচ্ছে পাউরুটি ও দুধ খাওয়ানো হয়। কি খাওয়ানো হয়? পাউরুটি ও দুধ। পাউরুটি ও দুধ খাওয়ানো হয়। পাউরুটি আর দুধ খাওয়ানো হয়। তো এই ছিল মোটামুটি আমাদের গল্পের গুরুত্বপূর্ণ অংশ, যেগুলো আমাদের আসলে একবার রিভিশন দেওয়া উচিত। আমরা রিভিশন দেওয়ার চেষ্টা করেছি। এর বাইরেও তোমাদের এমসিকিউ অনেক দেখতে হবে। গল্প 8টা পড়া লাগবে, 12টা না তো। শর্ট সিলেবাস পড়ো আপাতত। এখন ফুল সিলেবাস আপাতত পড়ার সময় নেই। আর 8টা না তো 7টা। 52 দিনগুলো বাদ ছিল না তোমাদের সিলেবাসে? তোমাদের সিলেবাসে তো 52 দিনগুলো ছিল না। তো আপাতত এইগুলো রিভিশন দাও। পরবর্তী ক্লাসে আমরা কবিতার এমসিকিউ ডিরেক্ট প্র্যাকটিস করব। আর এখানে তোমাদের রাতের মধ্যে ইনশাল্লাহ পিডিএফ গুলো দেওয়া হবে, এমসিকিউ পিডিএফ, তোমরা এগুলো দেখে নিবা। আর যার কাছে যে বই আছে বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই রিভিশন দিবা। কি করবা? বিগত বছরের প্রশ্ন অবশ্যই পড়তে হবে। বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে। তো আমাদের কিন্তু ব্যাকরণেরও 3টা ক্লাস থাকবে আশা করি। 3টা না 2টা ক্লাস থাকবে। একটা হচ্ছে এইচএসসির যে ব্যাকরণ গুলো, যেখান থেকে ন্যাশনাল ইউনিভার্সিটির প্রশ্ন আসার মতো, সেখান থেকে। আর একটা থাকবে বেশ কিছু গ্রামার আমরা দেখবো, যেখান থেকে যদিও ন্যাশনালে আসে নাই, বাট আসতে পারে যদি প্রশ্ন একটু কঠিন হয় আর কি। তো সবাই ভালো থাকবে। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী কোনো ক্লাসে আবারও দেখা হবে। আর যারা ক্লাস করেছে ফ্রি পিডিএফ তো আমাদের চ্যানেলে দেওয়া হবে, টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে। পাশাপাশি যারা পেইড ব্যাচ আছে তারা তো পাবাই। তো সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে।